হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। কি হবে যদি কোনো একটা মানুষকে ঘিরে পুরো থানার সকলের মাঝে রহস্যময় আলোচনা চলে? যদি সাধারণ দেখতে সাধাসিধে একজন মানুষ পুরো থানার সকলের মাথা নাড়িয়ে তোলে? ঠিক এমন কিছু হলো এই গল্পে। কলেজের প্রথম দিন। সাধারণত একটা ছেলে ক্লাসে যাবে এমন সময় একটা মেয়ের সাথে ধাক্কা খেতেই মাটিতে পড়ে গিয়ে পুরো গায়ে ময়লা লেগে অবস্থা একাকার। মেয়েটি তো রেগেমেগে আগুন, কিন্তু ছেলেটির নাজেহাল অবস্থা দেখে মেয়েটি কিছু না বলে পাশ দিয়ে চলে গেল। ছেলেটি উঠে শার্টে লেগে থাকা ময়লা পরিষ্কার করতে ওয়াশরুমের দিকে চলে যায়। ছেলেটি আর কেউ নয়, আমাদের গল্পের হিরো, যাকে সবাই রবি বলেই চিনেন। তো ওয়াশরুম থেকে বের হয়ে ক্লাসের দিকে যাবে, তখনই একটা ছেলে পাশ থেকে ডাক দিল রবিকে। রবি তাকিয়ে বুঝতে পারল ছেলেটির মোটামুটি ক্ষমতা আছে কলেজে। রবি ছেলেটির কাছে যেতেই ছেলেটি বলল, নাম কি? জি ভাই, রবি। শুধু রবি? আগে পিছে কিছু নাই? রবিউল হাসান। কিছু বলবেন? বলছি যে এগুলো কথা না। তা না, এমনি বললাম। আর কিছু বললে বলেন, না হলে আমি ক্লাসে যাব। এমনিতে দেরি হয়ে যাচ্ছে। আজকে কোনো ক্লাস করবি না, এখানেই আমাদের সামনে দাঁড়িয়ে থাকবি যতক্ষণ না আমরা যেতে বলি। কেন ভাই? আমার ক্লাস করতে হবে তো। রবির কথা শুনে ছেলেটি রেগেমেগে রবির কলার ধরতেই রবির মাথা গরম হয়ে গেল। রবি চুপ করে মাটির দিকে তাকিয়ে আছে। ছেলেটি চেঁচিয়ে বলছে, তোর এত বড় সাহস, আমি রাহির উপর কথা বলিস? তোকে তো আমি... রাহি আর কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে প্রিন্সিপাল ডাক দিয়ে বলল। কি হচ্ছে ওখানে? রবি কিছু বলতে যাবে তার আগেই রাহি রবিকে দেখিয়ে বলল, এই ছেলেটা নতুন আসছে নাকি? আপনার রুমটা কোন দিকে জিজ্ঞাসা করতেছে স্যার, তাই দেখিয়ে দিচ্ছিলাম। রাহির এমন কথা শুনে রবি পুরাই অবাক হয়ে গেল। প্রিন্সিপাল স্যার রাহির কথাগুলো মিথ্যা বুঝতে পেরে রবির দিকে তাকিয়ে বলল, এই ছেলে, ক্লাসে যাও। রবি ক্লাসে চলে যায়। রাহি আর তার সঙ্গীরা হেসে হেসে সেখানে আড্ডা দিয়ে যায়। রবি ক্লাসে ঢুকেই তো আরেকবার অবাক হলো। একটু আগে যে মেয়েটার সাথে রবির ধাক্কা লেগেছে, সে মেয়েটিও ক্লাসে বসে আছে। রবি চারপাশে তাকিয়ে দেখে পুরো ক্লাসে মাত্র দুটি সিট খালি, একটি একেবারে পেছনে, অপরটি মেয়েটির পাশে। রবি ৭-৫ ভেবে মেয়েটির পাশে বসতে গেলে মেয়েটি রেগে গিয়ে রবিকে সেখান থেকে উঠতে বলে, কিন্তু রবি উঠছে না দেখে মেয়েটি দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তখনই রবি উঠে পেছনে চলে যায়। রবি ক্লাসে অপমানিত হবে সেটা বুঝতেই পারছিল। পেছনে গিয়ে বসতে পাশের সিটে বসে থাকা মাহমুদ বলল, কি ভাই, কি দরকার ছিল ওখানে বসার? আগেই এদিকে এসে বসতে পারতে। রবি কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে মাহমুদের সাথে পরিচয় পর্বটি সেরে নিল। এরপর রবি মাহমুদকে মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করলে রবি জানতে পারে মেয়েটির নাম নাহিমা। পুরো কলেজে ব্রিলিয়ান্ট কোনো মেয়ে থাকলে সেটা একমাত্র সেই। এই জন্য তার অহংকার বলতেও কিছু আছে। কেউ ভুল করলে কখনো ক্ষমা তো করেই না, বরং শাস্তি দিয়েই শান্ত হয়। ওর পরিবার সম্পর্কে কেউ না জানলেও এটাই ধারণা সবার যে নাহিমা নিশ্চয়ই কোনো পাওয়ারফুল মানুষের মেয়ে। মাহমুদ আর রবির কথা চলাকালীন ক্লাসে স্যার চলে আসলে সবাই দাঁড়িয়ে যায়। পরে ক্লাস শুরু হলে রবি বুঝতে পারে আসলে নাহিমা বেশ ব্রিলিয়ান্ট একটা মেয়ে, যে কোনো প্রশ্নের উত্তর খুব দ্রুত দিয়েই যাচ্ছে। একের পর এক ক্লাস শেষ হলে মাহমুদ তার বাসায় রওনা হয়। রবি কলেজের গেট বরাবর আসলে পেছন থেকে নাহিমা ডাক দিয়ে থামিয়ে রবিকে বলে, কি রে, নতুন নাকি? কেন? ভাব ভাব দেখে ভালোই ঠেকছে না। যদি ভুলেও আমার পথে আসিস তাহলে খুব খারাপ হবে। আজ প্রথম আসলি, তাই মাফ করে দিলাম। রবিকে সেখানেই দাঁড় করিয়ে রেখে নাহিমা আর তার ফ্রেন্ডরা চলে যায়। তারপর রবিও একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলো।
কলিং বেল দিলে ছোট বোন হ্যাপি এসে দরজা খুলে দিয়ে অবাক হয়ে রবির দিকে তাকিয়ে থাকে। কি হলো, পথ আটকে আছিস কেন? এসব কাপড় পরে কই গিয়েছিলেন? কই আবার যাব, একটু কাজ ছিল তাই বেরিয়েছিলাম। আর এত কিছু তোকে বলতে হবে কেন? সর এখান থেকে। হ্যাপি কিছু না বলে সরে গেল। আসলে রবি কখনো এত নর্মাল কাপড় পরেনি। হঠাৎ এমন ছদ্মবেশ দেখে হ্যাপি যেন আকাশ থেকে পড়ল। রবি রুমে যেতে হ্যাপিকে জিজ্ঞেস করে আপু আসছে কিনা। হ্যাপি জানায় এখনো আসেনি। আসলে বাসায় রবি, আপু আর হ্যাপি থাকে। আপু হসপিটালে জব করে আর হ্যাপি পড়াশোনা করে। রবির তো যখন যেটা মন চায় করে। পরে জানতে পারবেন ওর ব্যাপারে। রবি ফ্রেশ হয়ে আসে দুপুরের খাবার খেতে। নিজের ল্যাপটপের সামনে বসে পড়ে। কিছু ইমেল দেখে রহস্যময় হাসি দেয়। এদিকে রাতের বেলায় নাহিমা ছাদে দাঁড়িয়ে আকাশের তারা দেখছিল। হঠাৎ সে কিছুটা দূরে দেখে একটা মেয়েকে কিছু লোক অজ্ঞান করে নিয়ে যাচ্ছে। লোকগুলো যে মাতাল হয়ে গেছে ভালো করে বুঝতে পারল নাহিমা। নাহিমা একটা রহস্যময় হাসি দিল। এদিকে কেউ একজন রুমে গিয়ে কালো জ্যাকেট পরে নিচে এসে নিজের বাইকের কাছে গেল। ভাবলো বাইক নিবে কি নিবে না, 7-5 ভেবে বাইক নিয়ে নিল। নাহিমা তখনও ছাদে দাঁড়িয়েছিল। হুট করে দেখে কালো বাইক আর কালো জ্যাকেট পরা একটা লোক এসে মাতাল লোকগুলোর সামনে থামলো। নাহিমা বুঝতে পারলো এই ছদ্মবেশী লোকটা আর কেউ নয়, বরং আর কে নিজেই। নাহিমার অনেক ইচ্ছে করছিল তার সামনে যাবে, কিন্তু ভয়। নাহিমা দেখে আর কে বাইক থেকে নেমে সোজা লোকগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। লোকগুলোকে কিছু বলছে, নাহিমা সেটা শুনতে পাচ্ছিল না। এইদিকে আর কে লোকগুলোকে বলে, কিরে, তোদের মাতলামি আবার শুরু হলো নাকি? সেদিন না এসবের জন্য সবাইকে হসপিটালে পাঠিয়েছিলাম, এখন কি আবার যাবি নাকি? একজন মাতাল বলে ওঠে। ওই দিন আমরা কম ছিলাম, আজ দেখ কয়জন আছি। আজ তো আমরা তোকে মেরে সেই দিনের প্রতিশোধ নেব। এই বলতে না বলতে সবাই চড়াও হয় আর্কের উপরে। এবার আর্কেও নিজেকে এক দানবে পরিণত করে, সবাইকে এক এক স্টাইলে মেরে মাটিতে ফেলে রাখে। হঠাৎ খেয়াল করে অজ্ঞান হয়ে যাওয়া মেয়েটা আর্কেকে ছুরি ঢুকিয়ে দিতে আসলে আর্কে মেয়েটিকে ধরে ফেলে আর বলে, হেই, কি করছো তুমি? তোমাকে এই লোকগুলোর থেকে বাঁচালাম আমি, আর তুমি কিনা আমাকে মারতে চাচ্ছ? আপনিও ওদের সাথী? আরকে বুঝতে পারে মেয়েটি মনে করেছে এই মাতাল লোকগুলোর সাথে সেও জড়িত। আরকে মেয়েটিকে শান্ত করে জিজ্ঞাসা করে, নাম কি তোমার? বাসা কোথায়? মেয়েটি চুপ করে আছে দেখে আবারও জিজ্ঞেস করলে মেয়েটি জানায় তার নাম লামিয়া, বাসা পাশের একটা ঠিকানা বলে আরকে মেয়েটিকে বাইকে বসিয়ে বাসার সামনে নামিয়ে দেয়। এত কিছু হয়ে গেল, কিন্তু কেউ আরকে এর মুখ দেখলো না, কারণ সে মাস্ক পরেছিল। কিন্তু চোখগুলো দেখার সাধ্য কারো হয়নি। চোখে একটা চশমা ছিল, যেটা অন্য 10টা চশমা থেকে আলাদা। অন্ধকারেও এই চশমার কারণে স্বাভাবিকভাবে দেখা যায়। নাহিমা সব দেখে চুপচাপ নিজের রুমে চলে গেল। অনেক ইচ্ছে করছিল আর্কের সাথে দেখা করার, কিন্তু হলো বা কই। এদিকে রবি রাতের বেলায় নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। তার মধ্যে আপুর আগমন। আপু এসে রবির বিছানায় বসতে বসতে বলল, কি রে, কি করছিস? এই তো একটু কাজ করছি। ব্যস্ত নাকি? কথা বলা যাবে? হ্যাঁ বলো, সমস্যা নাই। বলে রবি আপুর দিকে ঘুরে তাকালো। আপু বলল, কাল একটু আমার সাথে যেতে হবে, পারবি? কই যেতে হবে? একটু কাজ আছে, গেলে দেখতে পাবি। ওকে, তুমি যখন বলছো গেলাম না হয়। কয়টায় যেতে হবে বলো? সকালে বের হব 10টার দিকে। আচ্ছা যাব, সমস্যা নাই। শুনলাম তুই নাকি কলেজে গিয়েছিস। রবি বুঝতে পারলো রাশেদ সবকিছু জানিয়ে দিয়েছে আপুকে। রবি কখন কোথায় যায় না যায়, কি করে না করে, সব খবর আপুকে দেয়। রাশেদ হলো রবি সেই স্কুল লাইফের বন্ধু, যাকে ছাড়া রবি কোনো কিছুই করে না। রবি রাশেদের কথা ভাবছে, পাশ থেকে আপু আবার বলল, কি রে বল, কলেজে কেন গিয়েছিলি? একটু কাজ ছিল, তেমন কোনো বড় ব্যাপার না, পরে তোমাকে জানাবো। সাবধানে থাকিস, আর আমি রাশেদকে বলে দিব তোকে দেখে রাখতে। আচ্ছা, সমস্যা নাই। আপু চলে গেল। রবি নিজের ল্যাপটপে আবার কাজ করতে বসে পড়ল। রাতে ডিনারের সময় হলে হ্যাপি রুমে এসে রবিকে ডিনার করতে ডেকে যায়। রবি ডিনার টেবিলে বসলে হ্যাপি আবারও রবিকে সেই ময়লা কাপড় পরার কারণ জানতে চায়।
আপু জানে এইসবের পেছনে কারণটা কি, কিন্তু হ্যাপি এখনো ছোট মানুষ, এত কিছু বুঝে না। তাই রবি নিজেকে এবং নিজের কাজকে হ্যাপির থেকে আড়ালে রাখে। রবির দ্বিতীয় রূপ দেখলে হ্যাপি অনেক ভয় পাবে, যেটা রবি কিংবা আপু কখনো চায় না। পরদিন রবি সকালে আপুর সাথে রিক্সা নিয়ে বের হলে মাঝপথে দেখে কিছু বাচ্চাদের সাথে নামিহা কথা বলছে। রবি প্রথমে চিনতে না পারলেও পরে ঠিকই চিনতে পারে, সবগুলো অনাথ আশ্রমের বাচ্চা। রবি কিছু সময় নামিহার দিকে তাকিয়ে থাকে। পাশের সিটে বসে থাকা আপু বলে, কি রে, মেয়েটাকে এভাবে দেখছিস যে? কোথাও কি লেখা আছে মেয়েটাকে দেখা বারণ? আর আমি তো ওই বাচ্চাগুলোকে দেখছি। সময়টা আমি পার করে আসছি। হয়েছে, একটু বেশি বুঝো তুমি। আপুর থেকে রবি নামিহার দিকে তাকানো কথাগুলো লুকিয়েছে, তা না হলে আরও অনেক কথা বলবে আপু। আরও কিছুটা পথ যাওয়ার পর আপু রিক্সা থামাতে বলে। রবি রিক্সা থেকে নেমে দেখে একটা বড় বিল্ডিংয়ের সামনে খোলা একটা মাঠ, আর সেখানে বিভিন্ন বয়সী লোকজন বসে আছে। গেটের দিকে চোখ পড়তেই দেখে সাইনবোর্ড টানানো, আর তাতে লেখা আছে বৃদ্ধাশ্রম। রবি বুঝতে পারছে না সেখানে কেন এলো। রবি আপুকে জিজ্ঞেস করলো, আপু আমরা এখানে কেন এলাম? ভেতরে গেলে বুঝবি, চল। রবি আর কথা না বাড়িয়ে ভেতরে গিয়ে দেখে আপুকে অনেকে দেখে আপুর দিকে আসছে। আপু একজন লোককে বলে, বলেন চাচা, সেদিন আমাকে যা বলেছিলেন আজ আবার বলুন। আপুর কথা শুনে লোকটা রবির দিকে একবার তাকায়, আপুর দিকে একবার তাকায়। লোকটা বলতেছে না দেখে আপু আবার বলতে বললে লোকটা বলতে শুরু করে, আমি এই বৃদ্ধাশ্রমে থাকি এবং এর দেখাশোনা করি। দীর্ঘদিন ধরে এখানে আছি। এই বৃদ্ধাশ্রমের মালিক 6 মাস আগে মারা গেছে। তার কোনো ছেলে মেয়ে না থাকায় এখন আর কেউ এখানে দেখাশোনা করতে আসে না। এই সুযোগটা এলাকার এমপি নিচ্ছে। আমাদের প্রথমে 3 মাস মতো সে খরচ দিয়েছে। তারপর একদিন সরকারি বয়স্ক ভাতা দিবে বলে আমাদের থেকে কিছু কাগজে সাইন নিয়ে এখন আমাদের বলতেছে এই জায়গা ছেড়ে দিতে। এখন এই জায়গার মালিক নাকি সে। এখন আমরা এতগুলো মানুষ কোথায় যাব, কি করব, কিছু বুঝতে পারছি না। লোকটা কথাগুলো বলে থেমে গেলে রবির দিকে তাকিয়ে আছে আপু। রবি কিছু বলছে না। আপু নিজের পার্স থেকে কিছু টাকা বের করে লোকটার হাতে দিয়ে বলল, চাচা চিন্তা করবেন না, টাকাগুলো রাখেন, দেখি এমপির সাথে কথা বললে। কথা শেষ করে আপু চলে আসলো। রিক্সা নিয়ে আপু আর রবি সোজা বাসায় চলে আসে। মাঝপথে কোনো কথা হয়নি। বাসায় এসে রবি আপুকে জিজ্ঞেস করে, তুমি এসব কিভাবে জানলে? সেদিন কাজ শেষ করে ফেরার পথে দেখি লোকটা বৃদ্ধাশ্রমের সামনে মন খারাপ করে বসে আছে। সাথে আরও 2 জন ছিল, সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। তাদের দিকে মনে হলো কোনো বিপদে পড়েছে। তাই আমি তাদের কাছে গিয়ে জানতে পারি এমপি তাদের থাকার জায়গা কেড়ে নিচ্ছে। জানার পর আমার খুব খারাপ লাগলো। পরে চিন্তা করলাম তুই এসব নিজেই যদি শুনিস তাহলে কিছু একটা করতে পারবি, তাদের কষ্টটা অন্তত বুঝতে পারবি। ঠিক আছে, আমি দেখছি। রবি নিজের রুমে চলে গেল। আপু একটা মুচকি হাসি দিল। রবি দেখছি বলা কথাটাই কাজ হয়ে যাবে। রবি রুমে গিয়ে রাশেদকে ফোন দিল। রিং হতেই রাশেদ ফোন ধরে বলল, হ্যাঁ ভাই বলো। কই আছিস তুই? বাসায় আছি। কেন, কিছু করতে হবে? একটু কাজ ছিল। রবি রাশেদকে সব খুলে বলে। রাশেদ জানায় কাজ হয়ে যাবে। আজকে আর রবির কলেজে যাওয়া হয়নি। বাসায় বসে ফোন টিপছিল, তখনই রাশেদের কল আসে। রবি কলটা ধরতে ওপাশ থেকে রাশেদ বলে ওঠে, কাজ হয়ে গেছে, চলে আয়। রবি একটা রহস্যময় হাসি দিল। রাশেদ বসে বসে অপেক্ষা করছে রবি যাওয়ার জন্য। কিছু সময় পর কালো বাইক, কালো হেলমেট, চোখে কালো চশমা পরে একটা লোক আসলো। রাশেদ বসা থেকে দাঁড়িয়ে গেল। রাশেদের চারপাশে থাকা লোকেরা দাঁড়িয়ে মাথা নিচু করে রইল। রাশেদের মাথায় শুধু উঁচু আছে। ছদ্মবেশী লোকটা রাশেদের কাছে যেতেই পাশের একটা নতুন লোক মাথা তুলে রাশেদকে বলল, ভাই এটা কে? এটা হলো আমাদের সব্বার বস মিস্টার আর কে। লোকটা মাথা নিচু করে ফেলল। লোকটা রাশেদের সাথে কাজ করছে 3 মাস হচ্ছে। কখনো আর কে সামনে দেখেনি, তবে অনেক নাম ডাক শুনেছে। সে সবার থেকে শুনে বুঝতে পেরেছে আর কে কতটা ভয়ঙ্কর। আর কে রাশেদের সামনে দাঁড়াতেও রাশেদ বলল, এমপি ভেতরে আছে। রাশেদ আগে আগে হাঁটছে আর
আরকে তার পিছনে। রুমে ঢুকেই রাশেদ বলল, এমপিকে হালকা পাতলা অনেক দিয়েছি, বলেছে আর কখনো এমন করবে না। এখন বাকিটা কি করবি তোর ইচ্ছে। কি ভাবছেন রাশেদ? আরকে কে তুই করে বলছে কেন? বন্ধুকে তুই করেই তো বলবে। আরকে আর কেউ নয়, বরং রবি নিজে। তাই তো রাশেদ রবিকে তুই বলে ডাকছে। রুমে এখন রবি, রাশেদ আর এমপি আছে, বাকিরা বাইরে দাঁড়িয়ে আছে। রাশেদ রবিকে বলল, এখন এমপিকে কি করব। যখন বলছে সব অকাজ আর করবে না, তাহলে ছেড়ে দে। পরে যদি কোনো বাজে কাজ করে তাহলে সেদিন তাকে শেষ করে দিস। রবির এমন কথা শুনে এমপি ভয়ে চোখ বড় বড় করে ফেলল। আসলে এমপিকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে যাতে চিল্লাতে না পারে, তার জন্য মুখেও কাপড় দিয়েছে। তাই এমপি নিজে থেকে কিছু বলতে পারছে না। রবি রাশেদকে বলল এমপির মুখের কাপড় খুলে দিতে। রাশেদ এমপির মুখের কাপড় খুলে দিলে এমপি হাঁপিয়ে একটা দম নেয়। রবি হেলমেট খুলে এমপিকে বলে, কিরে, আর কখনো এসব বাজে কাজ করবি? না ভাই, কখনো করব না, এবারের মতো ছেড়ে দেন। রবি রাশেদকে ইশারা করলো এমপিকে ছেড়ে দিতে। রাশেদ এমপির বাঁধন খুলে তাকে বের করে একটা গাড়িতে তুলে দিয়ে দুইটা লোককে সাথে করে পাঠালো। গাড়িতে তুলে এমপির চোখে আবারও কাপড় লাগিয়ে দিল যাতে কেউ দেখতেই না পায়। এমপি খুব ভালো করে জানে তাকে রাশেদ নামের মাফিয়া তুলে নিয়ে গেছে, তাই তো আর বেশি কথা না বলে রাশেদ যা বলল তাতেই রাজি হয়ে গেল। লোক দুটো এমপিকে নিয়ে তার বাসার সামনে নামিয়ে দিল। এদিকে রবি আগের মতো হেলমেট পরে বাইকটা নিয়ে বাসায় চলে এলো। রাতে ডিনার করে রবি তাড়াতাড়ি একটা ঘুম দিল। সকালে হ্যাপির ডাকে রবির ঘুম ভাঙলে রবি উঠে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে দেখে রাশেদ কিছু পিক পাঠিয়েছে। রবি ফোনটা নিয়ে নাস্তার টেবিলে গিয়ে বসলো। নাস্তা করতে করতে বাম হাতে ফোনটা টিপতে টিপতে রাশেদের পাঠানো পিকগুলো দেখলো। আপু টিভিটা অন করে নাস্তার টেবিলে বসলো। নিত্যদিনের মতো নাস্তা করার পাশাপাশি খবর শুনবে। টিভিতে খবর প্রচার হচ্ছে, গতকাল রাতে একটা লোকের কাটা মুন্ডু পাওয়া গেছে। তার দেহের বাকি অংশগুলো পুলিশ খোঁজ করছে। লোকটার মুখ থেকে বোঝার উপায় নেই পরিচয়। মুখ অনেক বাজেভাবে তেতলে দেওয়া হয়েছে। টিভিতে খবর চলছে আর রবি নিজের মতো করে ফোন টিপছে আর নাস্তা করছে। খবর শুনে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আপু রবিকে বলল, কি রে, খবরটা শুনেছিস? হ্যাঁ শুনছি। দুজনের কথার মাঝখানে হ্যাপি বলল, এইসব খুনাখুনি দিন দিন বেড়েই চলছে। কয়েকদিন পর দেখা যাবে দিনের বেলায় কেউ কাউকে খুন করছে, না জানি সেদিন কি হবে। হ্যাপির কথা শুনে রবি বলল, হ্যাঁ হবে তো, খুব তাড়াতাড়ি হবে হয়তো। রবির কথা শুনে আপু বুঝতে পারল সামনে রবি আরো ভয়ঙ্কর কিছু করতে চলেছে। এখন রবিকে না থামালে সামনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। সবাই চুপচাপ নাস্তা করে যাচ্ছে। এদিকে পুলিশ লাশটার বাকি অংশগুলো এক করে জানতে পারে লোকটা এমপি সাহেবের খুব কাছের একজন মানুষ। এমপি এই খবর শুনে তো তেলে বেগুনে জ্বলে উঠল। তার এমন কাছের লোককে কে বা কারা মেরেছে সে খবর নিতে বলেছে এমপির বাকি লোকদের। এদিকে নাস্তা শেষ করে রবি কলেজে আসে। আবার সেই আগের মতো অতি সাধারণ জামাকাপড় পরেছে। কলেজে গিয়ে দেখা হয় মাহমুদের সাথে। মাহমুদ একটা গাছের নিচে বসে আছে, সাথে আরও দুইজন ফ্রেন্ড। রবি যেতেই মাহমুদ তার বন্ধুগুলোর সাথে পরিচয় করিয়ে দিল। একজনের নাম শিহাব, অপরজনের নাম শুভ্র। রবি দুজনের সাথে পরিচিত হয়ে তাদের পাশে বসে আড্ডা দিতে লাগলো। একটু পর সেখানে রাহি ও তার বন্ধুরা আসে। রবি মাহমুদকে বলে, আচ্ছা এই রাফি কোন ইয়ারে? আরে আমাদের সাথে প্রথম বর্ষে। ওর ভাই অনেক ক্ষমতাবান, তাই এত কম বয়সে এসব করে বেড়ায়। স্যারেরা তো কিছু বলে না, তাই ভাবে সবার মাথায় চড়ে নাচতেছে। রবি আর মাহমুদ কথা বলতে বলতে রাহি একেবারে তাদের কাছে চলে এলো। রাহি রবিকে বলল, কি রে হিরো, সেদিন তো স্যারের কারণে বেঁচে গেলি। ভাবলাম কাল একটু মজা নেব, কিন্তু দেখি তুই তো কাল আসিসই নাই। ভয় পাইছিস নাকি? রাহির কথা শুনে তার বন্ধুরা হাসতে শুরু করলো। রবি কিছু না বলে আগের মতো বসে আছে। রাহি নিজের পকেট থেকে একটা চিরকুট হাতে নিয়ে বলল নাহিমাকে দিয়ে আসতে। রবি রাহির কথা গায়ে না দিয়ে নিজের মতো উঠে সেখান থেকে চলে যেতে চাইলে রাহি পেছন থেকে রবির শার্ট টেনে ধরে। এবার রবির মাথা গেল গরম হয়ে।
লাল টকটকে চোখ দিয়ে রাহির দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। রবির এমন চোখ দেখে রাহি আর কিছু না বলে শার্ট ছেড়ে দিল। রবি সেখান থেকে চলে গেলে রাহি তার বন্ধুদের বলল, কি রে, এই ছেলেটা আসলে কে বলতো? জানি না ভাই, খোঁজ লাগাচ্ছি, আজকের মধ্যে সব তথ্য হাজির করব। খুব তাড়াতাড়ি বের কর ছেলেটাকে। হাব ভাব দেখে মনে হচ্ছে তার দ্বিতীয় রূপও আছে। রাহি তার বন্ধুদের সাথে কথা বলছে, এদিকে রবি ক্লাসে চলে আসলো। স্যার আসতে আরও কিছুটা দেরি আছে, তাই রবি মাহমুদের সাথে কথা বলছে। কথা বলতে বলতে এক পর্যায়ে রবি মাহমুদকে বলল, আচ্ছা, আমি শুনছি এখানে মাদকের কারবার চলে, এটা কি সত্যি? তুই কীভাবে জানলি এটা? আমি এমন কিছু শুনছিলাম। কলেজের গেটে কেউ একজন বলছিল, তাই জিজ্ঞেস করলাম। এটা সত্যি তাহলে? আমিও শুনছি। আমার মনে হয় রাহি এসবের সাথে জড়িত। সে যেভাবে জুনিয়র হয়েও সিনিয়রদের মুরগি বানায়, আমার মনে হয় সে এই ব্যাপারে ভালোই জানবে। তাহলে রাফির থেকে জানতে হবে এটা। রাহির থেকে জানতে হবে কেন? আর তুই এসব জেনে কি করবি? আরে তেমন কিছু না, এমনি বললাম। দেখিস আবার বেশি কিছু করতে যাইস না, পরে আর বিপদে পড়বি। দুজনের কথার মাঝে রবি দেখে দরজা দিয়ে একটা শ্যামবতী প্রবেশ করছে। সে আর কেউ নয়, নাহিমা। রবি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। লাল টকটকে শাড়িতে নাহিমাকে যা লাগছে না। রবির এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে মাহমুদ বলল, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? পরে আবার সমস্যা হবে। মাহমুদ কি বলছে রবি কিছু শুনছে না। শুনবেই বা কিভাবে? সে তো তাকিয়ে আছে নাহিমার দিকে। এভাবে রবির তাকিয়ে থাকা নাহিমা ভালো করে খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। স্যার ক্লাস শুরু করলে সবাই ক্লাসে মনোযোগী হলো, কিন্তু রবি, সে তো এক শ্যামবতীর মায়ায় আটকে গেছে। না আছে ক্লাসে মনোযোগ, না স্যারের কথা মনে আছে। স্যারও রবির বিষয়টি খেয়াল করলো, কিন্তু স্যারও কিছু বলল না। ক্লাস শেষ হয়ে গেলে রবি বাইরে চলে আসে। ক্লাসটা আর ভালো লাগছে না। নাহিমা তো অনেক আগে বের হয়ে গেছে ক্লাস থেকে, তাই হয়তো রবিও ভালো লাগছে না। ক্লাস থেকে বের হতেই রবির ফোনে কল আসলো। ফোনটা ধরে কানে দিতেই রবির মাথা গরম হয়ে গেল, চোখগুলো লাল হতে শুরু করলো। রবি ফোনটা রেখে দিয়ে সোজা কলেজ থেকে বাসায় ফিরল। রাশেদ ফোন দিয়েছিল। সে বলল কেউ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করেছে রাশেদের। রবির মাথা এজন্য গরম হলো। যেখানে এত সিকিউরিটি থাকার পরেও রাশেদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে পেরেছে, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ থাকবে? রবি বাসায় গিয়ে হ্যাপিকে এক কাপ চা দিতে বলে। দুপুরের খাবারের সময়ও হয়ে গেছে, তাই হ্যাপি রবিকে আগে খাবারটা খেয়ে নিতে বলে। কিন্তু রবির তো তর্স হয়েছে না হ্যাকারকে ধরার। কি আর করার, ইচ্ছে না থাকা সত্ত্বেও হ্যাপি চা নিয়ে আসলো। রবি চায়ের কাপটা নিয়ে হ্যাপিকে নিজের রুমে যেতে বলে রবি দরজা বন্ধ করে দিল। হ্যাপি নিজের রুমে গিয়ে ভাবছে, হঠাৎ ভাইয়ার কি হলো? অসময়ে চা আবার রুমের দরজাও বন্ধ করে দিল। 7-5 ভেবে হ্যাপি বসে রইল। বাসায় আপুও নাই যে কথা বলবে। এদিকে রবি নিজের রুমের দরজা বন্ধ করে দিয়ে একটা সিক্রেট রুমে প্রবেশ করলো। অনেক দিন হলো সিক্রেট রুমটায় ঢোকা হয় না তার। এই রুমে ঢুকতেই রবির একটা পৈশাচিক হাসি আসলো। রুমের চারপাশে কম্পিউটার আর অল্প স্বল্প কিছু ভুতুরে মাস্ক, যার একপাশে লেখা RKI, কিছু স্পেশাল চশমা আর ঘড়ি। এই সিক্রেট রুমের কথা কেউ জানে না, রবি ছাড়া, এমনকি আপুও জানে না। রবি আপুকে সব কথা শেয়ার করলেও এই রুমের কথা কখনো বলেনি। রবি নিজের একটা ল্যাপটপ আছে, আপুর একটা কম্পিউটার। রবির কোনো কাজ করতে হলে আপুর কম্পিউটার থেকে করে, তাই আপু ভাবছে রবি এখন আগের মতো হ্যাকিং জগতে প্রবেশ করে না। কিন্তু যে একবার এই জগতে ঢুকে, সে তো কখনো এই জগৎ থেকে বের হয় না, এটা হয়তো আপু জানে না। এদিকে রবি চায়ের কাপে চুমুক দিতে দিতে কম্পিউটার অন করতে শুরু করলো। পুরো রুমটাই কম্পিউটারে ভরা। চারপাশে 9টি কম্পিউটার, যার মধ্যে একটা কম্পিউটার রবির ব্যক্তিগত, যেখানে রবির মানে আর্কের শুরু থেকে এই অবধি যা হলো, সামনে আরও কি করবে সব নোট করা। ওই একটি কম্পিউটার ছাড়া বাকি 8টি কম্পিউটার অন করেছে। কিছু ভাইরাস ক্রিয়েট করেছে। রাশেদের ব্যাংক বাংলাদেশ ব্যাংকে ছিল, তাই রবি প্রথমে ভাইরাস দিয়ে ব্যাংকের সব কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে নিল। এদিকে ব্যাংকের লোকজন অবাক, অনাকাঙ্ক্ষিতভাবে পুনরায় তাদের কম্পিউটারের অ্যাক্সেস অন্যের দখলে যাওয়ায়।
এই নিয়ে টানা 2 বার এমন হওয়ায় তারা বুঝতে পারছে না কি করবে। প্রথমবার এমন হওয়ার পর তারা তাদের সিকিউরিটি সিস্টেম আরও হার্ড করেছিল, কিন্তু এতেও লাভ হয়নি। পুনরায় তাদের সিক্রেট হ্যাক হলো। ব্যাংকের সিকিউরিটি টিম পুনরায় অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে পেরে উঠছে না। পারবেই বা কীভাবে? যেখানে আরকে নিজে হাত দিয়েছে সেখানে কি পেরে ওঠা এত সহজ? রবি কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে সব কিছু ভালো করে দেখছে। হ্যাকার কিভাবে অ্যাক্সেস নিল আগে সব কিছু বোঝার চেষ্টা করছে। গুরুত্ব কোডগুলো সামনের খাতায় নোট করছে। অনেকটা সময় পর সব কোডিং শেষ হলো। রবি কোডগুলো দেখে বুঝতে পারলো এটা খুব দক্ষ একদল হ্যাকার। রবি এবার দ্বিতীয় আরেকটা কম্পিউটারে গিয়ে কোডগুলো দিয়ে হ্যাকারের রিমুভ করা আইডি রিকভার করলো। মেকআপ ফাইলে একটা ফাইলের নাম দেখে রবির চোখ কপালে উঠে গেল। ফাইলের নামই দিল মিসিং আরকে আই। রবি এটা দেখে বুঝতে পারলো এটা একাধিক কোনো হ্যাকারের কাজ নয়, বরং একজন হ্যাকারের কাজ। আর সেটা অবশ্যই মেয়ে। রবি আরও বেশি করে মেয়েটার তথ্য জানার চেষ্টা করলে এক পর্যায়ে একটা শব্দ পায়, যেটা লেখা ছিল AAHNO। রবি লেখাটা দেখেই বুঝে গেল এটা এলোমেলো করে লেখা, তাই রবি সেটা একটা অনুসারে সাজালো। 2 বার ট্রাই করার পর নামটা হলো AHONA, মানে অহনা। রবি তো এবার পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে এটা মেয়ে। রবি এবার দেখতে ট্রাই করলো কেন মেয়েটি ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করলো রাশেদের। আরও কিছু সময় পর রবি বুঝতে পারে মেয়েটি অ্যাকাউন্ট হ্যাক করলেও একটা টাকা চুরি করে নাই, অন্য কারো অ্যাকাউন্টও হ্যাক করে নাই, কেবল রাশেদেরটা ছাড়া। তার মানে কিছু বুঝতে পারছে না। মানে মেয়েটা রাশেদের মাধ্যমে মিস্টার আরকের সাথে যোগাযোগ করতে চাচ্ছে। এই জিনিসটা বোঝার পর রবি একটা মুচকি হাসি দিয়ে ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপে চুমুক দিয়ে চাটা রেখে দিল। চাটা আর খাওয়া যাবে না, একেবারেই যে ঠান্ডা হয়ে গেছে। রবি এবার ব্যাংকের সিকিউরিটি সিস্টেম আরও জোরালো করে দিল, যাতে কেউ চাইলে আর হ্যাক করতে না পারে। পুরো বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি সিস্টেম এমনভাবে সাজালো যাতে কেউ হ্যাক করতে চাইলে রবির কম্পিউটারে অ্যালার্ট আসে। এবারের সিকিউরিটি সিস্টেমটা 4 দেয়ালের মাঝখানে একটা বদ্ধ রুমে কোনো মূল্যবান জিনিস রেখে দেওয়ার মতো, যেটা আজীবন সেফ থাকবে। রবি আরও কিছু তথ্য নোট করে নিয়ে ব্যাংকের কম্পিউটারগুলোর অ্যাক্সেস ছেড়ে দিল। ব্যাংকের লোকেরা নিজেদের অ্যাক্সেস পেয়ে কিছুটা আনন্দিত হলেও টাকা নিয়ে গেছে কিনা সেটা নিয়ে দুশ্চিন্তায় ছিল। একটু পর কম্পিউটারে ভেসে উঠল আরকেআই, নিচে ছোট করে লেখা, দ্য কান্ট্রি সিকিউরিটি নিড ভেরি মাচ। দেশে ব্যাংকের সুরক্ষা খুব দরকার। তার মানে সবাই বুঝে গেল আরকে তাদের সব সিস্টেম আপডেট করে নতুনভাবে সাজিয়েছে। রিপ্লাই করার একটা ঘর দেখা গেলে ব্যাংকের লোকেরা একটা রিপ্লাই করে, আমরা সবসময় আপনাকে আমাদের বিপদে পাশে চাই। আশা করি ভবিষ্যতে আপনি আমাদের সাথে থাকবেন। বাংলাদেশের ব্যাংক কর্তৃপক্ষ। রবি মেসেজটা দেখে একটা মুচকি হাসি দিয়ে নিজের সিক্রেট রুম থেকে চায়ের কাপ হাতে নিয়ে বেরিয়ে আসে। বেডরুমে এসে চায়ের কাপ টেবিলে রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চায়ের কাপ নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসে। দেখে আপু বসে আছে। রবি আপুকে দেখে বলল, তুমি কবে আসলে? একটু আগে আসলাম, তো দরজা বন্ধ, ডাকলাম সাড়া দিলি না, ভাবলাম ঘুমিয়ে গেলি, তাই আর না ডেকে বসে রইলাম। তুই উঠলে সবাই একসাথে খাবো বললে। ও চলো তাহলে খেয়ে নেই। সবাই খাবার টেবিলে বসে পড়লো। লাঞ্চ শেষ করতে করতে 4টা 20 হয়ে গেল। রবি কম্পিউটারে কাজ করতে গিয়েই তো 2 ঘন্টা সময় পার করলো, তাই লাঞ্চ করতেও সবার দেরি হলো। এমন দেরি মাঝে মধ্যে হয়েই থাকে। কথা বলতে বলতে সবাই খাওয়া শুরু করে। একটু পর আপু নিজের প্লেটে তরকারি নিতে নিতে রবিকে বলল, ওই যে বৃদ্ধাশ্রমের কথা বলছিলাম, সেটা কি হলো? সেটা ওখানেই থাকবে, আর এমপি যে কাগজগুলোতে লোকদের সাইন নিয়েছিল সে কাগজগুলো ফিরিয়ে দেবে। এসব নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। তা ঠিক আছে, কিন্তু তাদের খরচের ব্যবস্থা কি হবে? ওটাও হয়ে যাবে। আর আমি একটা প্ল্যান করছি, বৃদ্ধাশ্রমের সামনে আরেকটা অনাথ আশ্রমের ব্যবস্থা করব, যাতে বৃদ্ধরা নাতি নাতনি পায় আর শিশুরা দাদা দাদি পায়।
এতে বাচ্চাদের মধ্যেও ভ্রাতৃত্ব তৈরি হবে। তুমি কি বলো? আপু কিছু বলার আগেই হ্যাপি বড় করে বলল। এটা তো খুব ভালো হবে ভাইয়া। হ্যাপির কথা শুনে রবি একটা মুচকি হাসি দিল। আপুও মাথা নেড়ে সম্মতি জানালো। আরও বিভিন্ন কথা বলতে বলতে খাবার শেষ করলো। রবি সোফায় বসে ফোনটা হাতে নিয়ে রাশেদকে কল দিল। রাশেদ ফোন ধরেই বলল, এমপি কাজগুলো ফিরিয়ে দিয়েছে, এখন কাজগুলো কি করব? ছিঁড়ে ফেল, আর কি করবি? আর হ্যাঁ, তোর ব্যাংক অ্যাকাউন্ট একটা মেয়ে হ্যাক করেছে। মেয়েটি আমার কোনো হদিশ না পেয়ে তোর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। এসব নিয়ে তোর চিন্তা করা লাগবে না। মেয়েটি তোর পিছনে পড়ে থাকবে, মাথা গরম করিস না। আমি ব্যাপারটা দেখব। আর হ্যাঁ, মেয়েটা শুধু আমার সাথে যোগাযোগ করার জন্য এমনটা করছে, ব্যাংকের টাকা পয়সা বা তথ্যের জন্য এসব করছে না। আর রাতে আমি আসছি, কাজ আছে, রেডি থাকিস। রবি ফোনটা রেখে দিলে আপু আর হ্যাপি কাজ শেষ করে সোফায় এসে বসে। হ্যাপি টিভিটা অন করে দিল। নিজের মতো করে টিভি দেখছে সে, আর রবি চিন্তা করছে কলেজের মিশনটা কিভাবে তাড়াতাড়ি শেষ করা যায়। কিছু সময় পর রবি নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। একেবারে সন্ধ্যায় হ্যাপি রুমে এসে ডাকলে তবেই ঘুম ভাঙে। রবি ঘুম থেকে উঠে ছাদে যায়। একটু পর হাতে 2 কাপ কফি নিয়ে আপু ছাদে গেল। আপুর হাত থেকে একটা কফি রবি নিয়ে কফিতে চুমুক দিতে দিতে আপুকে বলল, আজ রাতে ছোট্ট একটা কাজে বের হতে হবে। কি কাজ? একটা ছেলের থেকে কিছু তথ্য বের করতে হবে। শুধু কি তাই নাকি আরো কিছু? আপাতত শুধু এটাই। আপু আর রবি ছাদে দাঁড়িয়ে আরও কিছু সময় আড্ডা দিল। কিছু সময় পর রবি নিজের রুমে এসে রাশেদকে ফোন দিয়ে বলল ছেলেটা কোথায় আছে জানতে আর রবিকে জানাতে। ছবিটা আর কারো নয়, রাহির। রাশেদ 10 মিনিট পর ফোন দিয়ে জানালো রাহি তার বাসার থেকে বেরিয়ে সামনে 3 রাস্তার মোড়ে বসে কয়েকজনের সাথে আড্ডা দিচ্ছে। এবার রবি রাশেদকে জানিয়ে দিল কি করতে হবে। রবি নিজের দ্বিতীয় বাইকটা নিল। রবির 2টা বাইক আছে, একটা সে মিশনের সময় ব্যবহার করে, অপরটা বাইরে কোথাও গেলে নিয়ে যায়, কারো সাথে দেখা করতে বা কলেজে গেলে নিয়ে যায়। এবার রবি দ্বিতীয় বাইকটা নিয়ে মোড়ের দিকে গেলে দেখতে পায় রাহি প্রচণ্ড জোরে দৌড়াচ্ছে। রবি গিয়ে তার সামনে ব্রেক করে। পেছন থেকে কয়েকজন লোক হাতে পিস্তল নিয়ে দৌড়াচ্ছে রাহিকে। রবি রাহিকে নিজের বাইকে বসিয়ে সোজা ওখান থেকে একটা বাড়ির সামনে গিয়ে থামলো। এতক্ষণ ধরে রাহি রবির মুখটা দেখেনি। রবি হেলমেট খুললে রাহি অবাক হয়ে যায়। যে রবি কলেজে এত নিচু হয়ে থাকে, তার কিনা এমন একটা বাইক, তাও এত ভালো ড্রাইভ করতে পারে। রবিকে দেখে রাহি বলল, তুই? আমার কথা বাদ দে, ওই লোকগুলো কারা? তোকে তাড়া করছিল কেন? জানি না লোকগুলো কারা, আমাকে কেন তাড়া করছে তাও জানি না। হয়তো ধরতে পারলে মেরেই ফেলতো। তুই না থাকলে আজ কি যে হতো। এই বলে রাহি একটা দীর্ঘশ্বাস ফেলে। রবি এবার রাহিকে বলে, চিন্তা করিস না, এখন আর কোনো ভয় নেই। চল বাসায় যাব, এটা আমার বাসা। তার মানে রবি নিজের বাসায় রাহিকে নিয়ে আসছে। রাহি আর রবি ভেতরে গেলে রাহি বাড়িটা দেখে রবিকে জিজ্ঞেস করে বাসার বাকিরা কোথায়। এখানে কেউ থাকে না আমি ছাড়া, পরিবারের সবাই অন্য জায়গায় থাকে। পড়াশোনার সুবিধার্থে আমি এখানে থাকি। রবি রাহিকে বসতে বলে 1 গ্লাস পানি এনে রাহিকে দিলে 1 চুমুকে পুরো পানি শেষ করে ফেলে রাহি। রবি রাহির পাশে বসতে বসতে বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বল কি খাবি? কিছু খাবো না রে, তুই আমাকে আজকে অনেক বড় বিপদ থেকে বাঁচালি। অনেক অনেক ধন্যবাদ তোকে। আর কলেজে যা করছিস সব কিছুর জন্য শরীরে। বাদ দে ওসব, যা হয়েছে সব ভুলে যা। ওসব মনে করে লাভ কি বল? আমিও সব ভুলে গেছি, এখন তুইও ভুলে যা। শরীরে ইটস ওকে বন্ধু। বন্ধু? আমরা তো একসাথে পড়ি, তাহলে তো আমরা বন্ধুই। রবির কথা শুনে রাহি বসা থেকে উঠে রবিকে জড়িয়ে ধরল। রবি এখন বুঝতে পারল রাহি কলেজে যা করে ফান করেই করে। হয়তো সে এটা বুঝতে পারে না তার ফান করার কারণে অন্যের সমস্যা হচ্ছে। বাইরে সে যেমনই হোক, ভেতরে অনেকটা ভালো সে। দুইজন বসে বসে কিছু সময় কাটিয়ে দিল। কথা বলতে বলতে রাশেদ কল দিলে রবি কলটা ধরতে ওপাশ থেকে রাশেদ বলল, কাজ কি হয়েছে? হ্যাঁ, রাতে আসছি, কথা হবে। তাহলে এটাই তোর প্ল্যান ছিল? আমাদের লোকেরা রাহির পিছু করবে আর তুই তাকে বাইকে তুলে নিয়ে যাবি আর সব তথ্য তার থেকে বের করবি? এটাই ছিল, এখন রাখছি। রবি ফোনটা কেটে দিলে রাহি জিজ্ঞেস করে কে কল দিছে। আমার একটা বন্ধু, ওর বাসায় যাওয়ার কথা।
আমি তো বের হয়েছিলাম ওর বাসায় যেতে, কিন্তু মাঝপথে তোকে কারা যেন তাড়া করছিল, তাই তোকে বাঁচাতে গিয়ে বন্ধুর বাসায় যাওয়া হয়নি। আর সে কল দিয়ে জিজ্ঞেস করছে আরও কতক্ষণ লাগবে যেতে। তাহলে আমার জন্য তোর অনেক কিছু মিস হয়ে গেল। আরে ব্যাপার না, এখন যাব। আর চল, তোকেও বাসায় নামিয়ে দেবো। রাহিকে নিয়ে রবি আবারও রাহির বাসার দিকে রওনা দিল। কিছু সময় পর রাহিকে বাসার সামনে নামিয়ে দিয়ে রবি চলে গেল রাশেদের বাসায়। রবি গেটের সামনে যেতেই দুইজন লোক আসলো। রবিকে কিছু বলতে যাবে তার আগেই রাশেদ পেছন থেকে ডাক দিয়ে বলল, এই আসতে দে তাকে। রবি সোজা রাশেদের সামনে গিয়ে থামলো। গেটে দুজন লোক দাঁড়িয়ে, যাদের কোমরে পিস্তল। ছাদের ওপর দুজন লোক পায়চারি করছে, যেন কোনো দিক থেকে হামলা করতে না পারে কেউ। চারপাশে তো সিসিটিভি ক্যামেরা আছেই। রবি ভেতরে গেলে রাশেদ গিয়ে সোফায় বসে। রবি বসতে বসতে এক গ্লাস পানি নিয়ে খায়, তারপর রাশেদকে বলে, আমার কাছে ইনফরমেশন আছে, কলেজে একটা বড় মাদকের চালান আসবে। কিছুদিন পর ফাইনাল ইয়ারের এক্সাম, ছাত্রছাত্রীরা এক্সাম নিয়ে খুব চিন্তায় থাকবে। মাদকগুলো এই সময় কাজে লাগাবে মাদক ব্যবসায়ীরা। ডিপ্রেশনে থাকা সবাইকে মাদকে ডুবিয়ে দেবে। তাহলে মাদকগুলো ঢুকতে দিব না আমরা। এটা করা যাবে না, মাদকগুলোকে কলেজে আসতে দিতে হবে, ওখান থেকে আমাদেরকে জব্দ করতে হবে। তা না হলে ওই মাদকের আসল মাথাটা কে নাড়ছে তা জানা কষ্টকর হবে। মাদক জব্দ করলে তাদের আসল মাথাটাও দেখা যাবে। ঠিক আছে, বুঝতে পারছি। খেয়াল করলাম তোর উপর কয়েকজন নজর রাখছে, তাদের উপর নজর রাখতে আমি লোক দিয়েছি। জানি আমি সব, যারা আমাকে ফলো করছে তারা রাহির পোলাপাইন, ওসব কোনো ব্যাপার না। এখন থেকে আর ফলো করবে না। আর তোর লোকেরা যে ওদের ফলো করছে সেটাও আমি জানি। আমার সাথে তো সারাক্ষণ 7 জনের একটা টিম থাকে, তারা আমাকে সব জানিয়েছে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। আর কে যেখানে থাকে সেখানে তার লোকরাও ছদ্মবেশ নিয়ে থাকে। তুইও না পারিস বটে। বল, এখন কি খাবি? মাথাটা ঝিমঝিম করতেছে, একটা চা হলে ভালো হয়। রবির কথা শেষ হতে না হতে রাশেদ চা দিতে বললে 5 মিনিট পর চা নিয়ে এলো কাজের মেয়ে। রবি চায়ের কাপে চুমুক দিতে দিতে রাশেদকে বলল, আমার খুব তাড়াতাড়ি এমিশন শেষ করতে হবে, সামনে খুব বড় একটা ধামাকা আসতে চলেছে। কি আসবে সামনে? পরে জানাবো, এখন কিছু প্ল্যান করছি, শোন। আমার আরও কিছু গার্ড লাগবে, যারা আমার বলা লোককে ফলো করবে। অবশ্যই তাদের প্রত্যেককে ভীষণ চালাক হতে হবে, ভালো শুটারও হতে হবে। অদক্ষ কাউকে রাখা যাবে না। তোর টিমে একজন ভালো পারদর্শী সব কাজে, কি যেন নাম? জাকির? আরে না, আরেকটা। জয়? হ্যাঁ, জয়কে আমার লাগবে। সে দেখতে যেমন স্মার্ট, কাজেও তেমন স্মার্ট। সেদিন একটা মিশনে দেখলাম বীরের মতো কাজ করছে সে। আরও একটু ভালো করে সব শিখিয়ে দে তাকে, সামনে ওর ভালো কিছু দেখছি আমি। কোনো ব্যাপার না, আমি ওকে নিজে সব দেখিয়ে দেব। রবি আর রাশেদ আর কিছু সময় কথা বলে রবি হেলমেট পরে নিজের বাসার দিকে রওনা দিল। কিছুটা পথ গেলে আপু ফোন করে। রবি গাড়ি ড্রাইভ করছিল, তাই বুঝতে পারেনি। বাসায় গিয়ে কলিং বেল দিতে দিতে ফোনটা হাতে নিয়ে দেখে আপু 2টা কল দিছে। এদিকে আপু এসে দরজা খুলে দিলে রবি ফোনের দিকে তাকিয়েই বলে, তুমি 2টা কল দিয়েছো? এত রাতে বাইরে থাকাটা ঠিক না, ফোনটা তো ধরতে পারিস। গাড়িতে ছিলাম তাই বুঝতে পারিনি। চলো তো এখন। হ্যাপি কোথায়? পড়তেছে, তুই আসলে ডিনার করবে বলে বসে আছে। ওকে ডাকো তাহলে, আমিও ফ্রেশ হয়ে আসছি। রবি নিজের রুমে গেলে তাৎক্ষণিক একটা অ্যালার্ট আসে ফোনে। কেউ এবার রবির একটা ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করছে। রবি মুচকি হেসে ডিনার টেবিলে গিয়ে বসলো। আপুর সাথে কথা বলতে বলতে ডিনার শেষ করলো। রুমে এসে নিজের সেই সিক্রেট রুমে প্রবেশ করলো। পরপর 3টা কম্পিউটার ওপেন করলো। কিছু সময় কিবোর্ড হাতে চালিয়ে বুঝতে পারলো এটা সেই হ্যাকার যে রাশেদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করেছে। মানে এটাই সেই অহনা। রবি এবার নিজে থেকে অহনার সাথে যোগাযোগ করতে চাইল। কিভাবে বা করবে? রবি অহনার পুরো সিকিউরিটি সিস্টেম এবং কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে নিল। অহনার কম্পিউটারের যাবতীয় তথ্য কপি করে নিয়ে রবি কম্পিউটার ছেড়ে উঠে গেল। এখন অহনার কম্পিউটারে কী কী ছিল সেগুলো দেখার পালা। সিক্রেট রুম ছেড়ে নিজের বেডরুমে এসে হাতে থাকা পেনড্রাইভ ল্যাপটপে লাগিয়ে দেখা শুরু করলো অহনার তথ্যগুলো। বেশ কিছু তথ্য সেখানে আছে, কিন্তু কাজের তথ্য নাই বললেই চলে। যখন শেষ ফাইলে ঢুকলো তখন একটা নাম্বার দেখতে পেল। এই নাম্বারে ক্লিক করলে আর কোনো কিছু আসছে না। এবার রবি বুঝতে পারল এই ফাইল খালি।
কিন্তু এরপরেও কেমন যেন একটা খটকা লাগলো। রবি পরপর কয়েকবার ক্লিক করলে ফাইলটাও ওপেন হয়, তবে ভেতরে কিছু কোড ছাড়া আর কিছু নেই। রবি এসব নিয়ে পরে ভাববে চিন্তা করে ল্যাপটপটা পাশেই রেখে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলে টিভিতে একটা খবর শুনে মুচকি হেসে ওঠে। যে লাশের মাথা পেয়েছিল তার শরীরের বাকি অংশগুলো পুলিশ পেয়েছে এবং শরীরের একটা অংশে লেখা পেয়েছে আরকে। আর এই আরকে নিয়ে আজ বের হয়েছে ম্যাগাজিন। এই খবর শুনে রবি মুচকি হাসলো। হ্যাপি তো বলেই বসলো রবিকে যে ম্যাগাজিন বের হয়েছে তা যেন ওর জন্য একটা আনে। হ্যাপি এখনও জানে না যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা চলছে, যে আর্কের নামে ম্যাগাজিন ছাপানো হচ্ছে সে আর কেউ নয়, তার ভাই রবি। এই লাশটাকে নিয়ে থানা পুলিশ সবাই ভাবছিল। পরে যখন জানতে পারে এর পেছনে আর্কের হাত আছে, তখন লাশের কথা বাদ দিয়ে সবাই আর্কের চিন্তা করছে। থানার সবাই ভাবছে কে এই আর্কে, কে এই ছেলে, কোত্থেকে এলো, আসল উদ্দেশ্য কি, এসব নিয়ে তো চিন্তা করছে। এবার বুঝলেন তো প্রথমে কেন বলেছিলাম সবাই একজনকে নিয়ে আলোচনায় মেতেছে। থানা পুলিশ থেকে সাধারণ মানুষ সবাই এই আর্কেকে নিয়ে মেতেছে। এর আগেও অনেক ম্যাগাজিন বের হয়েছে আর্কের নামে, কিন্তু এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কত ম্যাগাজিন সামনেও আসবে আর যাবে। কয়েকদিন কেটে গেল। সেদিন রাহিকে রাশেদের লোকেদের হাত থেকে বাঁচানোর পর থেকে রবি কলেজে যায়নি। আজ অনেক দিন পর কলেজে যাচ্ছে। মাহমুদ তো রবিকে দেখেই অবাক। এই কয়দিন দুজনের ফোনে কথা হলেও রবি জানিয়েছে এক্সামের আগে কলেজে যাবে না। আজ হঠাৎ চলে আসলো, তাই মাহমুদ অবাক হলো। রবি মাহমুদের সাথে বসে কথা বলছে। এমন সময় রাহি আর তার বন্ধুরা কোথা থেকে এসে মাহমুদ আর রবির চারপাশে বসলো। রাহি রবির কাঁধে হাত রেখে বলল, কেমন আছিস বন্ধু? আছি আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? এই তো ভালো আছি। শোন, এখন আর আমি আগের মতো কাউকে মুরগি বানাই না, কারোর সাথে খারাপ ব্যবহারও করি না, একেবারে ভালো হওয়ার চেষ্টা করছি। শুধু তুই একা ভালো হলে হবে না, চারপাশে তোর বন্ধুগুলোকেও ভালো করতে হবে। তুই যেভাবে করছিলি ওভাবে কখনো নেতৃত্ব দেওয়া যায় না, নেতৃত্ব দিতে হলে ভালো পথ ধরতে হয়। হ্যাঁ রে, আমি এই কয়েকদিনে এইসব নিয়ে ভাবছিলাম। রবি মাহমুদ আর বাকিদের বলল সেখানে বসতে, আর রাহিকে বলল একটু সাইডে যেতে। রাহি রবির কথা মতো সাইডে গেলে রবি রাহিকে বলল, দেখ ভাই, আমি কখনো চাই না তুই কখনো খারাপ পথে যাস। সেদিন আমি তোকে হয়তো বাঁচাতে পেরেছি, কিন্তু এইভাবে কে আর তোকে বাঁচাতে যাবে বল? আমি কিছু বিষয় জানতে পেরেছি, আমি সেই বিষয়গুলো নিয়ে তোকে কিছু প্রশ্ন করব। তোর মন চাইলে উত্তর দিবি, না চাইলে দিবি না। বল, কি জানতে চাস? কলেজ সহ আশেপাশের সব এলাকায় মাদকের চালান হয়, যা তুই খুব ভালো করেই জানিস। আমি জানতে চাই এসব কার হাত দিয়ে আসে আর কাদের কাছে পৌঁছায়। রবির এমন প্রশ্ন শুনে রাহি বড় বড় চোখ করে তাকিয়ে আছে তার দিকে। রাহির এমন ভয়ার্থ চাহনি দেখে রবি বলল, দেখ, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি এসব জানতে চাই না। শুধু এটা জেনে রাখ, তোর জন্য অনেকে ডিপ্রেশন থেকে এসব মাদক সেবন করছে। তারা হয়তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তাদের ভেতর থেকে আসা অভিশাপ তোকে শেষ করে দেবে। ভুলিয়ে ভালিয়ে এসব করিয়ে তুই নিজে কেন অভিশাপ কিনছিস? যার জন্য এসব করছিস সে কি তোর জন্য কিছু করবে, বা কখনো কি কোনো কিছু করেছে? একটা কথা চিন্তা করে দেখ, সেদিন তোকে কারা তাড়া করছিল? সেসব চাইলে বের করতে পারতো, তুই যার জন্য কাজ করিস সে, কিন্তু তা করেনি। কেন জানিস? তুই না থাকলে তোর জায়গায় আরেকজন আসবে, কিন্তু সে নিজেকে পর্দার বাইরে বের করতে চায় না। সে নিজেকে ঠিকই সেভ রেখেছে, মাঝখানে তুই ফেসে গেছিস। রবি কথাগুলো বলে যখনই ওখান থেকে চলে আসতে যাবে, রাহি একটা শব্দ বলল, এমপি। রবি দেখে রাহির পেছনে একটা ছেলে পিস্তল তাক করে রাহিকে শ্যুট করতে যাচ্ছে। রবি রাহিকে ধাক্কা দিয়ে ফেলে দিলে গুলিটা এসে লাগে রবির হাতে। শ্যুট করা লোকটা সেখান থেকে পালিয়ে যায়। রবির লোকেরা তার পিছু নিতে চাইলে রবি ইশারায় নিষেধ করে, কারণ রবির লোকেরা তার পিছু নিলে এতদিনের সব প্ল্যান ভেসে যাবে। রাহি আর তার বন্ধুরা মিলে রবিকে হসপিটালে নিয়ে আসে। রবিকে কেউ শ্যুট করেছে শুনে রাশেদ তো পুরো রেগে মেগে আগুন। লোকদের আদেশ করলো যে রবিকে শ্যুট করেছে তাকে 1 ঘন্টার মধ্যে ধরে আনার জন্য। 10 জন লোক লাগিয়ে দিল একসাথে, আর রাশেদ নিজে ছদ্মবেশ ধরে একটা রিক্সা নিয়ে হসপিটালে চলে আসলো।
রবির পাশে রাহি সহ আরও 3 জন বসেছিল। রাশেদকে দেখে রবি হুট করে চিনে ফেলল। রবি রাহি আর সবাইকে বাইরে যেতে বললে তারা বাইরে চলে যায়। রাশেদ গিয়ে রবির পাশে বসে। রাশেদ রবিকে বলল, কিভাবে হলো এটা? আরে আমাকে শ্যুট করতে চাইনি, রাফিকে শ্যুট করছিল, আমি তাকে বাঁচাতে নিজে গুলি খেলাম। লোক লাগিয়ে দিয়েছি, কিছু সময়ের মধ্যে আমাদের লোকেরা শ্যুট করা লোককে নিয়ে আসবে। তুই এখানে না আসলেও পারতি। তুই হসপিটালের বেডে থাকবি, আমি কিভাবে আরামে বাসায় থাকি বল? তাছাড়া তোর চারপাশে থাকা আমাদের লোকগুলো কি করছিল? কেউ শ্যুট করেছে আর তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল নাকি? এটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে, আর আমি তাদের সবাইকে নাস্তা করতে যেতে বলেছি। একজন ছিল শুধু, সেও অনেকটা দূরে ছিল, তাই খেয়াল করেনি। বুঝতে পারছি, এবার তাহলে এদের পাল্টে দিতে হবে। দায়িত্বের প্রতি অবহেলা করাটা কতটা খারাপ সেটা আমি তাদের বুঝিয়ে দিব। তাছাড়া তোর কাছেও তো পিস্তল ছিল, তুই কেন শ্যুট করলি না? আরে আমি যদি শ্যুট করতে যাই তাহলে আমার পুরো মিশন পানিতে যাবে, তাই এমনটা করতে না করেছিলাম। তাছাড়া আমার লোকেরা তার পিছু করতে চেয়েছিল, আমি না করেছি। এখন ডাক্তার কি বলল? ডাক্তার কি বলবে, একটু বিশ্রাম নিয়ে বাসায় চলে যেতে বলবে, এই আর কি। ঠিক আছে, তুই রেস্ট নে, আমি এখানে বেশিক্ষণ থাকবো না। আমি লোক নিয়ে আসছি, তোকে তারা বাসা পর্যন্ত পৌঁছে দিবে। দরকার নেই এসবের, তুই চলে যেতে বল তাদের, আমি বাসায় চলে যাব। তোর দরকার নেই, আমার আছে। এখনো আপু তোর ব্যাপারটা জানে না, জানলে আমাকে কি বলবে আল্লাহই জানে। কিছু বলবে না, আমি আপুকে সব বুঝিয়ে বলবো। এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, এখানে আমাকে মারার কোনো প্ল্যান ছিল না। তারপরও আপু বলবে এত লোক দিয়ে চারপাশে কাজটা কি হচ্ছে। হয়েছে, এত কিছু ভাবতে হবে না, তুই শুধু বাসায় যা। আর যে লোকগুলোকে রেডি করতে বলেছি তাদের তাড়াতাড়ি রেডি কর। ঠিক আছে, আমি আসছি, রাতে কল দিব। ওকে, সাবধানে যাস। ঠিক আছে। রাশেদ বাসায় চলে গেল। রাহি সহ বাকিরা আবারও রুমে প্রবেশ করলো। রাহি এসেই রবিকে জিজ্ঞেস করলো, লোকটা কি এত কথা হলো? ওই যে সেদিন তোকে বলছিলাম না, একটা বন্ধুর বাসায় যাওয়ার সময় তোকে কারা যেন তাড়া করছিল, আমার ওই বন্ধুটার বাসায় যাচ্ছিলাম তখন। বুঝতে পারছি। আচ্ছা চল এখন বাসায় যাই। আমাকে একটা রিক্সা ডেকে দে, আমি বাসায় চলে যেতে পারবো। না, এভাবে একা আমি তোকে ছাড়তে পারবো না। তুই আমার জন্য গুলি খেয়েছিস, তোকে ছাড়তে পারবো না আমি একা একা। তুই আমার বাসায় যাবি এখন, ব্যাস। আরে না, তোর বাসায় কেন যাব? আমার বাসায় আমি যাব, কোনো সমস্যা হবে না আমার। দেখ, তুই বলেছিস তোর বাসায় তুই ছাড়া আর কেউ নেই, তোর সেবা করবে কে? এখন তোর সেবার দরকার আছে, কোনো কথা নাই। এখন তুই আমার সাথে আমার বাসায় যাবি, ব্যাস। রাহি আর রবির মাঝে অনেক তর্ক হলো, কিন্তু রাহি কোনোভাবে রবিকে নিজের বাসায় না নিয়ে এক পা নাড়াতে রাজি না। কি আর করার, এভাবে ইচ্ছে না থাকা সত্ত্বেও রবি বাধ্য হয়ে রাহির বাসায় যাওয়ার জন্য রাজি হলো। নিজের ফোন থেকে আপুকে মেসেজ করে বলল, আপু, আমি একটা কাজে কয়দিন বাসায় আসবো না, তোমরা সাবধানে থেকো। হ্যাপিকে তুমি স্কুলে পৌঁছে দিও, এখন রিক্সা নিয়ে যাওয়ার দরকার নেই, যেখানেই যাও গাড়ি নিয়ে বের হবে। একটু পরে বাসায় 4টা মেয়ে যাবে, গেস্টদের জন্য যে বড় রুমটা আছে সেখানে তাদের থাকার ব্যবস্থা করিও। এরা 4 জনই আমার মানুষ, কোনো কিছু লাগলে কিংবা যে কোনো দরকারে তাদেরকে জানাবে। বাসার ভেতরে এবং তোমাদের পাশে এ মেয়েগুলো থাকবে। 2 জন তোমার সাথে থাকবে আর 2 জন হ্যাপির সাথে থাকবে, তাদের পেছনে থাকবে আরও 2 জন লোক। ভয় করো না, আমার কাজটা শেষ হলেই চলে আসবো আমি। রাফি নামের একটা বন্ধুর বাসায় আছি এখন, মিশনের ব্যাপারে সে আমাকে কিছু তথ্য দেবে। রবি এই মেসেজটা দিয়ে রাহির সঙ্গে তার বাসায় চলে যায়। রাহি কথার মাঝখানে নিজের ড্রাইভারকে গাড়ি নিয়ে হসপিটালে আসতে বলেছিল, তাই গাড়ি নিয়েও কোনো সমস্যা হয়নি। রাহির বাসায় এসে রবি রাশেদকে মেসেজ করে, রাফির বাসায় আছি, আমার গুলি লাগার কথা আপুকে বলিস না, আর তুই আমাকে কল দিস না। এখানে সুস্থ হওয়া পর্যন্ত থাকবো, আর রাফির থেকে তথ্যগুলো নিয়ে আমি তোকে পাঠিয়ে দেব। রবি এই মেসেজ দিয়ে রাহির বাসায় চলে গেল। রাহির বাসায় গিয়ে কলিং বেল চাপ দিতে একটা মাঝবয়সী মহিলা এসে দরজা খুলে দিলে রাহি রবিকে বলে মহিলাটি তার মা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে এসো বাবা। জি আন্টি। কিরে, আমাকে কিছু জিজ্ঞাসা করলো না যে? আমি মাকে তো ব্যাপারে সব বলছি। সব কি বলেছিস? বাসার ভিতরে চল, তারপর বলছি। রবি আর রাহি বাসার ভেতরে গিয়ে সোফায় বসলে আন্টি নাস্তা নিয়ে আসে। রবি রাহিকে কিছু বলতে যাবে তার আগেই রাহি বলল, সেদিন ওই লোকগুলো তাড়া করছিল আমাকে, সেটা আমি মাকে বলেছি। আর এটাও বলেছি তুই আমাকে সেদিন বাঁচিয়েছিস, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি কলেজে, কত কিছু তোকে বলেছি। আর আজ যখন তুই আমাকে বাঁচাতে গিয়ে নিজে গুলি খেলি, আমি মাকে ফোন করে সেসবও বলেছি।
তাই মা তোকে চিনে। পাশে রাহির মা বসতে বসতে রবিকে বলছে, বাবা, তুমিও আমার ছেলের মতোই। রাহি তোমার সাথে যা করেছে সব না বুঝে করেছে। আমি ওর হয়ে তোমার কাছে মাপ চাইতাছি। উনি আর কিছু বলতে যাবে তার আগে রবি বলল, কি বলছেন আপনি এসব? ও আমার বন্ধু, ওর ওই ব্যাপারগুলো আমি ভুলে গেছি। আপনিও ভুলে যান আন্টি। সবাই এটা ওটা বলতে বলতে আরও কিছু সময় পার হয়ে গেল। রাহির বাসায় রবি 3টা দিন থেকে গেল। রাহির মা তো বলছে রবিকে তাদের বাসায় থেকে যেতে, কিন্তু রবি না করে। কলেজের অবস্থাও বেশ শান্ত হয়ে গেছে। এই কয়দিনে রবি, রাশেদ কিংবা আপু কারো সাথে কথা বলেনি। আজ বিকালে রবি নিজের বাসায় চলে যাওয়ার জন্য রেডি হলো। রাহি বলল সে দিয়ে আসবে, কিন্তু রবি তখন তাকে বাসায় নিতে চায়নি, তাই না করে দেয়। রাহিকে বলে একটা রিক্সা ডেকে দিতে। রাহি নিজের গাড়ি করে দিয়ে আসবে বললেও রবি এতে রাজি না হয় এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও রাহি রিক্সা ডেকে দেয়। রবি রিক্সা নিয়ে নিজের বাসায় গিয়ে কলিং বেল চাপ দিলে একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। কি আপনি কাকে চান? এই পরিবারেরই একজন সদস্য আমি। এখন পথ ছাড়েন, ভেতরে যাব। মেয়েটিকে রবি কখনো দেখেনি, কিভাবে বা দেখবে? আর কে তো খুব আপন মানুষগুলো ছাড়া কেউ দেখেনি, তাই মেয়েটিও জানে না তার সামনে কে দাঁড়িয়ে আছে। রাশেদের কথা মতো কেবল মেয়েটি তার কাজ করতে এসেছে। মেয়েটি রবিকে ভালো করে দেখে ভেতরে যেতে দিল। হ্যাপি বসে টিভি দেখছিল। রবিকে ভেতরে যেতে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। হ্যাপি তো অনেক খুশি, রবিকে দেখে বলল, কই ছিলে ভাইয়া এতদিন? এতদিন কই, মাত্র তো 3টা দিন। তোমার কাছে মাত্র হতে পারে, আমার কাছে অনেক দিন। আচ্ছা, তা না হয় ঠিক আছে। আপু কই বল? রুমে গেল মাত্র, আমাকেও যেতে বলেছে। ওকে যা, তুই গিয়ে বল আমি আসছি। তুমি বসো, আমি আসছি। হ্যাপি আপুকে ডাকতে চলে যায় আর রবি নিজের ফোন বের করে রাশেদকে কল দেয়। রাশেদ কল ধরলে রবি বলে তার লোকগুলোকে চলে যেতে বলতে। রবি ফোন রাখতে না রাখতে মেয়ে একটার ফোন বেজে ওঠে। মেয়েটি ফোনটা কানে নিতে ওপাশ থেকে রাশেদ বলে, কি করছো তুমি? বস, আপনার কথা মতো সবার দেখভাল করছি। এটা আমাদের মিশনের একটা অংশ ছিল। তোমাদের মিশন শেষ। এখন তোমরা সব কিছু নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই বাসা ছেড়ে চলে আসো। বস, তাড়াতাড়ি যেতে হবে। যদি একটু দেরি করো তাহলে তোমরা ওখানে মারা পড়বে। তাই যত তাড়াতাড়ি পারো আমাদের লোকদের কাছে চলে এসো। জি বস, এক্ষুনি আসছি। মেয়েটি চিৎকার করে সবাইকে বলে, সবাই তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও, সময় খুব কম। আমাদের তাড়াতাড়ি ওনার কাছে যেতে বলেছে। 1 মিনিট সময়, সবাই সব কিছু নিয়ে বেরিয়ে পড়ো। মেয়েটির এমন কথা শুনে বাকিরা দৌড়াদৌড়ি শুরু করে দিছে। হ্যাপি আর আপু রবির দিকে তাকিয়ে আছে। রবি ইশারায় আপুকে কিছু বুঝালে আপু হ্যাপিকে সোফায় বসতে বলে। রবি গিয়ে হ্যাপির পাশে বসে ছোট করে বলল, এত ভয় কিসের? হ্যাঁ, আমি আছি তো। মেয়েগুলো দ্রুত গাড়ি নিয়ে রাশেদের কাছে চলে গেল। এদিকে হ্যাপি রবিকে বলল, মেয়েগুলো কারা ছিল ভাইয়া? আমার একটা বন্ধু আছে, ওকে বলেছিলাম আমি বাসায় থাকবো না কয়েকদিন, তাই তোদের নিরাপত্তার জন্য আমি বলেছিলাম মেয়েগুলোকে পাঠাতে। মানে মেয়েগুলো সিক্রেট ভাবে নিরাপত্তা দিয়ে যায় ভিআইপি কাউকে। আমি কোথাও বের হলে দেখতাম আমার সাথে এদের মধ্যে 2 জন থাকতো। আবার এটাও দেখতাম এই মেয়েদের পেছনে আরো 2 জন লোক থাকতো, সারাক্ষণ আমাদের ফলো করতো। ওরা কারা ছিল? ওরাও আমার বন্ধুর লোক ছিল। আমার অবর্তমানে যাতে তোদের কোনো সমস্যা না হয় তাই এটা করেছে। হ্যাপি তো এসব শুনে অবাক। আরও বেশি অবাক হলো যখন শুনলো এখন থেকে হ্যাপির জন্য 2 জন গার্ড থাকবে আর যেখানেই যায় গাড়ি নিয়ে যাবে। আপু সেই শুরু থেকে রবির দিকে তাকিয়ে আছে, কিছু কথা বলছে না, বরং কেমন জানি সন্দেহের চোখে তাকাচ্ছে। রবি চিন্তায় পড়ে গেল, কোথাও আবার রাশেদ কিছু বলে দেয়নি তো। আপু আমার দিকে তাকিয়ে এত কি ভাবছো? ভাবছি তুই এতদিন বাহিরে থাকার পরেও একটা কল দিস নাই কেন? কিছু একটা তো হয়েছে, সেটা কি বোঝার চেষ্টা করছি। আরে না, কিছু হয়নি। চা দাও পারলে, অনেকদিন তোমার হাতে চা খাই না। তোরা বসে কথা বল, আমি নিয়ে আসছি। আপু চা আনতে চলে গেলে হ্যাপি বলে, ভাইয়া আমার জন্য ম্যাগাজিন আনো নাই যে? কোন ম্যাগাজিন আবার? ওই যে আর্কের নতুন একটা ম্যাগাজিন বের হয়েছে ওইটা। আজকে এনে দেবো, সমস্যা নাই। আপু চা নিয়ে এলো। 3 জন বসে চা খেতে খেতে অনেক গল্প করলো। সন্ধ্যা হলে রবি নিজের বাইকটা নিয়ে বেরিয়ে পড়লো। একটা ম্যাগাজিন নিয়ে আসার সময় ঘটল বিপত্তি। বাসায় এসে রাত 12টার নিউজ শুনতে বসলো। ব্রেকিং নিউজ, আর সন্ধ্যায় একসাথে 2টো লাশ পাওয়া গেছে রাস্তায়।
তাদের কেউ খুন করেছে। পরীক্ষা করার জন্য লাশ দুটি পুলিশ নিয়ে যাচ্ছে। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। খবরটি শুনে রবি একটু মুচকি হাসলো। এই হাসির মানে বেশ ভয়ঙ্কর কিছু হবে সামনে। রাত 1টা, ফোন দিল রাশেদকে। রাশেদ ফোন ধরলে রবি বলল, কিরে কই আছিস? বাসায় কেন, কিছু হয়েছে? কাল থেকে আমি যে 7 জন লোকের কথা বলেছিলাম তাদের চাই, কিছু বাকি থাকলে শিখিয়ে ফেল। সব শেখানো শেষ, এখন তোর কাছে যাওয়ার জন্য অপেক্ষা করছে। জয়কে টিমের লিডার বানিয়ে দে আর সব কিছু তাকে পুনরায় ভালো করে বুঝিয়ে দেয়। সব ঠিক করে বুঝিয়ে দিব। রাফির কাছ থেকে জানতে পারলাম কলেজে যে মাদক নিয়ে কাজ হয় সব এমপির লোকেরা আনে এমপির কথায়। কলেজ এবং আশেপাশে এলাকা মাদকে ভরিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য। আমি 2 দিনের মধ্যে এমপির সব বেআইনি কাজের তথ্য চাই। আর যে লোকটা সেদিন কলেজে গুলি করেছে তার কি খবর? আমাদের লোক তো ওই দিকেই, তাকে ধরে নিয়ে আসছে। ঠিক আছে, আমি কাল বিকালে আসছি। রবি ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে গেল। গভীর রাত, ঘুমে মগ্ন রবি। এমন সময় ফোনে কিছু মেইল আসলো। রবি ঘুমে ছিল তাই বুঝতে পারেনি। সকালে ফোন হাতে নিলে মেইলগুলো দেখে অবাক। সব রাশেদের মেইল। এমপির যাবতীয় তথ্য এখানে আছে। রবি একটা মুচকি হাসি দিয়ে কলেজের দিকে বেরিয়ে গেল। কলেজে ঢুকতেই রাহি এগিয়ে এলো। কিরে বন্ধু, ঠিক আছিস তো তুই? আমি ঠিক আছি, তুই কেমন আছিস? আমি ভালো। একটা ঝামেলা হয়ে গেছে বন্ধু। কি হয়েছে? ওই দিন যে লোকটা আমাকে গুলি করতে চেয়েছিল ওই লোকটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি জানতে পেরেছি এমপি ওই লোককে পাঠিয়েছে আমাকে মারার জন্য, কিন্তু তুই সেদিন গুলির সামনে গিয়ে আমাকে বাঁচালি। এমপি এখন মনে করেছে ওই লোকটাকে আমরা কিছু করেছি। আমাকে ফোন দিয়ে হুমকি দিয়েছে যদি লোকটাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে না দিই তাহলে আমাকে শেষ করে দিবে। এত সোজা না সব, আমি আছি না, দেখবি এমপি নিজেই শেষ হয়ে যাবে। তা মাহমুদ কোথায়? ক্লাসে আছে, চল আমিও ক্লাস করব। চল। রবি, রাহি আরও কয়েকজন হাঁটতে হাঁটতে ক্লাসের দিকে যাচ্ছে। তখনই নামিহার আগমন। নামিহাকে দেখে রবি না দেখার ভান করে চলে যেতে লাগলে নামিহা বলল, এই ছেলে, এই শোনো। রবি তাও না দাঁড়িয়ে নিজের মতো চলে যেতে চাইলে নামিহা নাম ধরে ডাকে। রবি থেমে যায়। পেছনে ফিরে নামিহার দিকে তাকিয়ে বলে, জি আমাকে কিছু বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। জি বলুন। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আর কিছু? একটা মানুষ কেমন আছে জিজ্ঞেস করলে সে কেমন আছে সেটাও জিজ্ঞেস করতে হয়, জানো না এটা? আর আমাকে তুমি করেই বলতে পারো, আমরা তো একই সাথে পড়ি। কোনো বড়লোক বাবার অহংকারী মেয়ের সাথে কথা বলার ইচ্ছে আমার নেই। সবাই আপনাকে ভালো করে চিনে, আপনি কেমন? আরে সবাই কিভাবে চেনে জানি না, তুমি যেমনটা বলছো তেমন কিছুই না। আমার একটু রাগ বেশি, তবে অহংকারী সেটা নই। আর সেদিন তুমি নিজেকে ঝুঁকিতে ফেলে রাহিকে বাঁচালে, তাই তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। সরি মিস, আমি সবার সাথে বন্ধুত্ব করার যোগ্যতা রাখি না। তুমি একটু বেশি বুঝছো। নামিহার কথার উত্তর না দিয়ে রবি মাহমুদ আর রাহিকে বলল, এখানে দাঁড়িয়ে না থেকে চল তো, যত আজাইরা। রবি সামনের দিকে হাঁটা শুরু করলে বাকিরাও তার পেছন পেছন ক্লাসে চলে যায়। সবাই গিয়ে পেছনের দিকে বসে। রবির 2 সিট পাশে একটা সিট খালি ছিল, আর একদম সামনে যেটায় নামিহা বসে সেটাও খালি, আর পেছনে কিছু সিট খালি আছে। নামিহা এসে রবির পাশের 2 সিট পরের খালি সিটে বসে। রবি এসব দেখেও না দেখার মতো করে নিজের মতো বসে আছে, আর এদিকে সবাই নামিহার দিকে তাকিয়ে আছে। প্রথমবারের মতো নামিহা আজ পেছনে গিয়ে বসলো বলে। স্যার এসে ক্লাস শুরু করলো। নামিহা বারবার ক্লাসে অমনোযোগী হয়ে রবির দিকে তাকাচ্ছে। রবি নিজের মতো করে ক্লাস করছে আর মাথায় কিছু প্ল্যান বানাচ্ছে। ক্লাস শেষ হলে সবাই বেরিয়ে যায়। রবি আর রাহির পেছনে থাকায় সবার শেষে বের হচ্ছিল। রাহি যখন বের হলো, দরজার পাশে লুকিয়ে থাকা নামিহা এসে রবিকে ধাক্কা দিয়ে ক্লাসের ভেতরে ফেলে দিয়ে দরজা বন্ধ করে দিল। রবি তো রেগে মেগে আগুন। এদিকে রাহিও দরজার পাশে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। রবি কোনো রকম উঠে দাঁড়ালো। নামিহা রবির দিকে এগিয়ে যাচ্ছে। রবি নামিহার মতলব ভালো না বুঝতে পেরে পিছিয়ে যাচ্ছে। রবি পিছিয়ে যেতে যেতে একটা সময় দেয়ালে গিয়ে ঠেকেছে। নামিহা রবির ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলে রবি চোখ বন্ধ করে ফেলল। পরক্ষণে রবির ধারণা পাল্টে দিয়ে রবির মুখটা ধরে নামিহা বলল, কি ভয় পাচ্ছ? জানতাম তুমি ইনোসেন্ট,
তাই বলে এতটা হবে বুঝিনি। তোমাকে বলছি না সরি, তাহলে এত ভাব দেখাচ্ছ কেন শুনি? হুম, এখন থেকে তুমি আমার ফ্রেন্ড। যদি কথা না শোনো আমার, তখন দেখবা কি করি। রবি চুপচাপ কথাগুলো শুনলো। নামিহার কথা শেষ হলে রবিকে ছেড়ে দিয়ে নামিহা দরজা খুলে বেরিয়ে যায়। আপনারা কি ভাবছেন রবি ভয় পেয়েছে? তাহলে সত্যি ভাবছেন, রবি সত্যি ভয় পেয়েছে। লেখকরা তো বলেই গেছে প্রত্যেকটা পুরুষ কোনো না কোনো নারীর কাছে দুর্বল। রবির দুর্বলতাও নামিহা নামক শব্দটা। নামিহা নামক মেয়েটার কাছেই রবি দুর্বল। সেই প্রথম দিন কলেজে দেখার পর রবি মেয়েটিকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছে। নামিহার রাগ দেখে কখনো নিজের মনের কথাটা বের করেনি। যদি রবি প্রপোজ করে আর নামিহা রাজি না হয় তাহলে রবি ভীষণ কষ্ট পাবে, তাই চুপচাপ থাকা শ্রেয়। নামিহা ফ্রেন্ডশিপ করতে চাইলেও রবি না করার কারণ হলো সহজে পেয়ে গেলে মানুষ তার মূল্যায়ন করতে জানে না। আর রবি যদি এখন নামিহার ফ্রেন্ড না হয় তাহলে নামিহা রবির আরও কাছে আসবে, কাছ থেকে কাছে। একটা সময় নামিহাও রবিকে ভালোবেসে ফেলবে, তাই রবি এই সুযোগটা কাজে লাগাতে চায়। মেয়েদের কোনো কাজ না করতে বলে সেটা সে আরও বেশি করার চেষ্টা করে। বিশেষ করে নামিহা ছোট থেকে এমন। এত কিছু জেনেও রবি কিভাবে নামিহাকে নিজের করে পাওয়ার জন্য একটু সময় ব্যয় না করে থাকবে। সবাই নিজের মতো চলে গেল। নামিহার আর রবির ঘটনার সাক্ষী রয়ে গেল রাহি। রবি রুম থেকে বের হলে রাহি বলে, কি মামা তলা তলা জল খাও, আমি বললে দোষ? আজাইরা কথা না বলে চুপ থাক। হ্যাঁ মামা, তুমি সব করবা, আমি বললে সমস্যা, তাই না? তুই একটু বেশি বুঝিস। ব্যাপারটা আমি তোকে বলছি, শোন। হাঁটতে হাঁটতে বল শুনি। ব্যাপারটা হলো, তুই জানিস আমি নাহিমাকে লাইক করি, বলতে পারিস ভালোবাসি, কিন্তু আমি সেটা নাহিমাকে বললে সে রাজি নাও হতে পারে। তাই আমি তার সাথে বন্ধুত্ব করতেও রাজি হইনি। আর এতে সে রেগে গিয়ে আমার সাথে বন্ধুত্ব করার কথা বলছে। আমি যদি বন্ধুত্ব করতে রাজি না হই তাহলে সে আমাকে দেখে নিবে বলল। এখানে তলে তলে জল খাচ্ছি, ব্যাপারটা তেমন না, ওকে? বুঝতে পারছি। তাহলে প্ল্যান হলো নাহিমা নিজের সাথে তোকে প্রপোজ করবে, তাই তো? হ্যাঁ, সেটাই হবে। এখন বাসায় যা। কথা বলতে বলতে রাহি নিজের বাসায় চলে গেল। রবিও নিজের বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। হ্যাপি এসে খেতে ডাকলে গিয়ে খাবার শেষ করে রুমে এসে শুয়ে পড়ল। একটু পর আপু এসে দরজায় দাঁড়ালো। বাইরে থেকে আপু বলল, কি রে, আসবো নাকি? আসো। কি করিস? কিছু না, মাথাটা একটু ব্যথা করছে। কিছু বলবে নাকি? আচ্ছা, আমি চা নিয়ে আসি। তাহলে তো ভালোই হয়। থাক তাহলে তুই, আমি আসছি একটু পর। রবি শুয়ে আছে, আপু চা আনতে চলে গেল। একটু পর আপু চা নিয়ে আসলে দেখে রবি ঘুমে ডুবে গেছে। আপু কয়েকবার ডাকার ফলে ঘুমটা ভেঙে যায়। ব্যাপারটা রবির একটু খারাপ লাগলো, কিন্তু আপুকে বুঝতে না দিয়ে বসে চাটা হাতে নিল। আপু রবিকে বলল, আমাকে চা আনতে পাঠিয়ে তুই ঘুমাচ্ছিস কেন? আরে চোখ লেগে গেছে, কি করব বলো? হয়েছে, চা খেয়ে নে। রবি কথা না বাড়িয়ে চায়ের কাপে চুমুক দিল। পরক্ষণে আপু বলল, একটু পর আমার সাথে বের হতে পারবি? কোথায় যেতে হবে? গেলে দেখবি। যাবি নাকি বল? যাবো, সমস্যা নেই। ঠিক আছে, রেডি থাকিস। আপু রুম থেকে চলে গেলে রবি রাশেদকে ফোন করে। রবি কিছু বলার আগে ওপাশ থেকে রাশেদ বলে ওঠে, এখন তার আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করেছে অহনা নামের মেয়েটি। রাশেদ নিজেও হ্যাকিংয়ের ব্যাপারে ভালো জ্ঞান রাখে, তাই সে বুঝতে পারছে কাজটা কে করলো। এবার রবির ইচ্ছে হলো মেয়েটির সাথে কথা বলার। বিকালে আপুর সাথে বের হলে দেখে আপু আগেই সেই বৃদ্ধাশ্রমে এসে থামছে। ভেতরে গিয়ে সবার সাথে কথা বলছে। রবি একটু দূরে দাঁড়িয়ে রাশেদের সাথে ফোনে কথা বলছে। হঠাৎ রবি খেয়াল করছে একটা লোক ছাদে দাঁড়িয়ে আপুর দিকে তাকিয়ে আছে। পরক্ষণে দেখা যায় লোকটা একটা রাইফেল বের করে আপুর দিকে নিশানা করছে। রবি এবার বুঝতে পারলো কেউ আপুর আসার কথা আগে থেকে জানতো আর আপুকে মারার প্ল্যান করছে। রবি আপুকে চিৎকার করে বলে সরে যেতে। অজ্ঞাত লোকটি যখনই শ্যুট করতে যাবে তার আগেই রবি নিজের কোমরে থাকা হ্যান্ডগান দিয়ে লোকটাকে শ্যুট করে। বুকের ডান পাশে গুলি লাগার ফলে লোকটার হাত থেকে রাইফেল পড়ে যায়। রবি দৌড়ে গিয়ে আপুর পাশে দাঁড়াল। বৃদ্ধাশ্রমের গেট দিয়ে 4 জন লোক ঢোকে।
লোকগুলো আর কারো নয়, রবির লোক। তারা বাইরে ছিল, সারাক্ষণ তো রবির সাথে তারা থাকে, কিন্তু রবি তাদের নিষেধ করেছিল ভেতরে যেতে, তাই এই অঘটন ঘটল। লোকগুলো এসে রবি আর তার আপুকে চারপাশ থেকে ঘিরে ধরে, যাতে আর কেউ গুলি করলেও আপু কিংবা রবির গায়ে না পড়ে। রবি ইশারা করতে একটা লোক দৌড়ে বিল্ডিংয়ের ছাদে গিয়ে দাঁড়ালো। অজ্ঞাত লোকটার পায়ে আর একটা শ্যুট করে চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। পাশের বিল্ডিংয়ে আর সন্দেহজনক কাউকে দেখতে না পেয়ে অজ্ঞাত ব্যক্তির কাছে যেতে যেতে দেখলো লোকটি নিজের পকেট থেকে কোনো একটা ট্যাবলেট বের করে মুখে দেওয়ার চেষ্টা করছে। রবির লোকটা ওই অজ্ঞাত ব্যক্তির থেকে দূরে থাকায় সময়ই পাবে না লোকটার হাত থেকে ট্যাবলেটটা নেওয়ার, তাই অজ্ঞাত ব্যক্তির হাতে একটা শ্যুট করে ট্যাবলেটটি ফেলে দিল। রবি আর তার লোকেরা গাড়িতে গিয়ে বসলো। রবি আর আপু পেছনের সিটে, ড্রাইভার আর একটা লোক সামনে। পেছনের গাড়িতে করে অজ্ঞাত লোকটি সহ বাকি দুইটা লোক পেছনে রবির আরেকটা গাড়িতে উঠল। রবির কথা মতো অজ্ঞাত লোকটিকে হাসপাতালে নিয়ে গেল আর রবি এবং আপু বাসায় চলে আসলো। আপু মোটেও বিচলিত হয়নি এই ঘটনায়, কারণ আপু জানতো এমন কিছু হলে রবি এবং তার লোকেরা আশপাশ থেকে বেরিয়ে আসবে, এবং তাই হলো। আপু আর রবি বাসায় এসে সোফায় গিয়ে বসলো। হ্যাপি অবাক হয়ে তাকিয়ে আছে। রবির হাতে যে তখন থেকে পিস্তলটা আছে তার মনেই নেই। হ্যাপি রবির সামনে গেলে রবি হ্যাপিকে বলল পানি দিতে। হ্যাপি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পরক্ষণেই রবি নিজের হাতে খেয়াল করে পিস্তল এখনও হাতেই আছে। রবি তড়িৎ গতিতে পিস্তলটা নিজের কোমরে গুজে নেয়। হ্যাপি কাঁপা কাঁপা গলায় বলে, হাতে ওটা কি তোমার? ভয় পেয়েছিস তাই না? আরে পাগলি, ওটা খেলনা পিস্তল, তোর সাথে প্র্যাঙ্ক করছিলাম। সত্যি ভয় পেলি? ভাইয়া, আমি এতটাও ছোট নই কোনটা আসল আর কোনটা নকল চিনবো না। আরে আমি আসল পিস্তল কই পাবো? এটা তো আপুর প্ল্যান ছিল তোর সাথে প্র্যাঙ্ক করবে, নয়তো আপুকে জিজ্ঞেস কর। রবি কথাটা শেষ করতে হ্যাপি আপুর দিকে তাকায়। আপু ও রবির কথায় তাল মিলিয়ে কথা বলা শুরু করে। রবি সোফা থেকে উঠে নিজের রুমে চলে যায়। এদিকে হ্যাপি আপুকে বলে, আপু এটা কি সত্যি? হ্যাঁ, তোর সাথে ছোট্ট একটা প্র্যাঙ্ক করলাম, দেখলাম তুই কেমন ভয় পাস। যদিও তেমন একটা ভয় পাসনি, শুধু অবাক হলি। আপু এটা কি সত্যি? সত্যি হলো, তুই কেমন ভয় পাস দেখার জন্য ওই খেলনা পিস্তল দিয়ে মজা করলাম। হ্যাপি আপুর কথায় বিশ্বাস করতে না পেরে রবির রুমে গিয়ে দাঁড়ালো। রবি তখন ফোন কানে দিয়েছিল। হ্যাপিকে দেখে বলল, কিরে কিছু বলবি? কলটা রাখো, তারপর বলছি। হ্যাপির কথা শুনে ওপাশে থাকা রাশেদ মুস্কি হেসে কল রেখে দিল। রবি ফোনটা কান থেকে নামাতে হ্যাপি বলল, তোমার পিস্তল দাও। ওটা খেলনা, তুই ছোট বাচ্চা নাকি যে ওটা নিয়ে খেলবি? আমি খেলার জন্য চাই নাই, দাও ওটা, আমি দেখবো। রবি নিজের কোমর থেকে পিস্তল বের করে হ্যাপির হাতে দিয়ে বলল, দেখ খেলনাই। হ্যাপি ভালো করে দেখে বলল, আসলেই তো খেলনা। তাহলে তোমরা এত ঘেমে গেলে কেন? বাইরে কি কিছু হয়েছে? না কিছু হয়নি তো। আর পিচ্ছি, এত কিছু বুঝতে হবে না তোকে, যা তো, আমার কাজ আছে। হ্যাপি চলে গেলে রবি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আপনারা হয়তো ভাবছেন রবির হাতে তো আসল পিস্তল ছিল, তাহলে হ্যাপি চিনল না কেন? আসলে ব্যাপারটা হলো, রবি জানতো হ্যাপি পুনরায় পিস্তলটা দেখতে চাইবে, তাই তো পানি না খেয়েও নিজের রুমে চলে আসছে। আর রুমে এসে রবি আসল পিস্তলটা ড্রয়ারে রেখে দিয়ে খেলনা পিস্তল নিল, তাই হ্যাপি চিনে নেয়। আর আপু তো রবির ব্যাপারে সব জানে, তাই আপুও রবির কথায় হ্যাঁ মিলিয়েছে। হ্যাপি খেলনার পিস্তল নিয়ে রবির রুম থেকে বের হয়ে গেলে রবি আবারও রাশেদকে ফোন করে। অজ্ঞাত লোকটির যাবতীয় তথ্য নিতে বলে। রাশেদ জানায় লোকটির অতিরিক্ত রক্তক্ষরণের ফলে অজ্ঞান হয়ে আছে, ঘণ্টাখানেক পর জ্ঞান ফিরলে তথ্য নিতে পারবে। রবি ফোন রেখে দিয়ে কম্পিউটারের সামনে গিয়ে বসে। অবশ্য প্রতিবারের মতো দরজা লক করে সিক্রেট রুমে প্রবেশ করে তবে কম্পিউটার ওপেন করছে। আগের কাজটা আগে শেষ করতে চায় রবি, তাই কম্পিউটার ওপেন করেই অহনা নামের মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে। এবার রবি অহনার পুরো সিস্টেম হ্যাক করে নিয়ে মেয়েটির কম্পিউটারে কিছু ভাইরাস অ্যাক্টিভ করে দেয়। কোনো কারণে অহনা মাউসে হাত লাগালে সাথে সাথে অহনার ছবি রবির কাছে চলে আসবে।
আর মাউস ছাড়া কাজ করলে ছবি পাবে না। আর কোনো ইউজার মাউসে হাত না দিয়ে কাজ করে না। শুধু যে কিবোর্ডের উপর কাজ করবে এমন কেউ নাই বললেই চলে। রবি অহনার কম্পিউটারে ভাইরাস অ্যাক্টিভ করে দিয়ে নিজের মতো করে রুম থেকে বেরিয়ে আসে। সিক্রেট রুম থেকে বেডরুমে এসে ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে আপুর কাছে যায়। আপু সেই আগের মতোই বসে বসে কি যেন ভাবছে। এমন ভাবতে দেখে রবি গিয়ে আপুর পাশে বসে বলে, কি হয়েছে, এত কি ভাবছো? আজকের ঘটনা না ঘটলেও পারতো। ঘটেই যখন গেছে কিছু তো ভেবে আর লাভ নাই। কেন ঘটেছে, কে ঘটিয়েছে এসব বাহির করার দায়িত্ব আমার। তুমি এসব নিয়ে চিন্তা ভাবনা করো না। এখন থেকে একটু সাবধানে থাকবে। আর আমি রাশেদের সাথে কথা বলছি, এখন থেকে হ্যাপিয়ার তোমার সাথে 3 জন করে গার্ড থাকবে। যে কোনো ধরনের সমস্যায় তারা সামনে থাকবে। এসবের কোনো দরকার নাই। তোমার দরকার নেই, আমার আছে। আমি তোমাদের কোনো ক্ষতি হোক সেটা মানতে পারবো না। এখন আমি যা বলছি সেটাই হবে। রবি বাসার ছাদে গিয়ে দাঁড়ালো। চারপাশের সব কিছু দেখে নিয়ে রাশেদকে ফোন দিয়ে জানালো বাসার চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। রাতের দিকে রবি সেই আর্কের পোশাক পরে প্রিয় বাইক নিয়ে বেরিয়ে পড়ে। সোজা গিয়ে একটা পুরনো বিল্ডিংয়ের সামনে দাঁড়ায়। রবি গিয়ে গেইটে নিজের হাতের ছাপ দিলে গেট খুলে যায়। গেটটা কয়েক মাস আগে একবার খোলা হয়েছিল, যখন দেশের রাজনৈতিক অবস্থা অস্থির থাকায় কিছু অসাধু মানুষের সুযোগ নিয়ে নেতারা নিজেদের স্বার্থ হাসিল করেছে, যার ফলে দেশের সাধারণ মানুষ না খেয়েছিল। যারা 3 বেলা খেত তারা দুমুঠো খাবারের জন্য মারামারি শুরু করেছিল। এই পুরো বিল্ডিংটা বাইরের থেকে দেখে কখনো মনে হবে না এতটা অত্যাধুনিক। বাইরের দেয়ালগুলো একদম পুরনো, এমনভাবে ডিজাইন করা হয়েছে বিল্ডিংটা। রবি গেট দিয়ে ঢুকে সোজা দরজার সামনে যায়। চারপাশে কেউ নেই, কেবল কিছু সিসিটিভি ক্যামেরা চারপাশে নজর রাখছে। রবি দরজা খুলে ভেতরে থাকা একটা রুমে যায়। রুমের নিচের দিকে একপাশে দেয়ালে ছোট একটা সুইচ আছে। সেটায় ক্লিক করতে রুমের একটা দেয়াল আপনা আপনি মাটির ভেতর চলে যেতে থাকে। দেয়ালটি পুরো মাটির নিচে চলে গেলে সামনে একটা বড় কাপড় দেখা যায়। রবি কাপড়টা সরিয়ে দেখে পৃথিবীর সকল অত্যাধুনিক অস্ত্র সজ্জিত পুরো রুমটাই। রবি একটা লম্বা তলোয়ারে হাত বুলিয়ে ফিসফিস করে কি যেন বলল। সেখানে থাকা আরও কিছু অস্ত্র চেক করে দেখে রাশেদকে ফোন দিয়ে বলল একটা গাড়ি আর কিছু লোক নিয়ে সেখানে যেতে। অবশ্য লোকগুলো পুরনো লোক নিতে বলেছে, যাতে পরবর্তী কোনো ঝামেলায় পড়তে না হয়। রবি একটা পিস্তল নিজের কোমরে গুঁজে নিল। একটু পর রাশেদ সহ কিছু লোক আসলে রবি সেখান থেকে বাইক নিয়ে চলে যায়। রবি বলে দিয়েছিল সেখানে থাকা সব অস্ত্র নিয়ে যেতে, আর সেগুলো যাবতীয় ব্যবহার লোকেদের শেখাতে। রাত 9টা। রবি নিজের রুম থেকে বের হতে আপু বলল, কি রে, কোথাও বের হবি নাকি? একটু কাজ আছে, রাশেদের কাছে যাব। রবি রাশেদের কাছে গিয়ে বলল, যারা আমার উপর হামলা করেছে ওই 2 লোককে আমার সামনে চাই। 10 মিনিটের মধ্যে এখানে নিয়ে আসতে বলেছি। কোথায় এখন ওরা? আমার লোকদের কাছে আছে। তাহলে আমরা এখন ওখানে যাই, চল। রাশেদ কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসে। রবি নিজের সব পোশাক আগে থেকে পরেছিল, শুধু মুখে মাস্কটা ছিল না। রাশেদের লোকেদের কাছে গিয়ে মাস্ক পরে রবি গাড়ি থেকে নামে। রবির মুখের মাস্কের একপাশে আরকে লেখা, হাতেও একই লেখা। ভেতরে যেতে যেতে রবি লক্ষ্য করে সবাই তার দিকে ভয় নিয়ে তাকিয়ে আছে। রবি মনে মনে ভাবল, তোমাদের ভয় সম্মান দিতে শিখিয়েছে, আর তোমাদের সাহস আমাকে দিয়ে বারবার জয়। রবি আর রাশেদ ভেতরে গেলে দেখে 2 জন লোক বেডে শুয়ে আছে। 2 জন ডাক্তার তাদের চিকিৎসা করছে, সাথে 3 জন লোক হাতে রাইফেল নিয়ে পাহারা দিচ্ছে, যাতে চাইলে কেউ কোনোভাবে এখান থেকে পালাতে না পারে, আর না কোনো তথ্য বাহিরের কাউকে জানাতে পারে। রবি আর রাশেদ যেতেই সবাই দাঁড়িয়ে গেল। বেডে শুয়ে থাকা 2 জন আগের মতো শুয়ে আছে। রবি ইশারা করতে ডাক্তার আর রাশেদের লোকগুলো বাইরে চলে গেল। রুমে রবি, রাশেদ আর বেডে শুয়ে থাকা 2 জন আছে।
রবি একটা চেয়ারে বসলে রাশেদ গিয়ে লোক দুটোকে চেয়ারে এনে বসালো। এই লোক দুটি হচ্ছে তারা। একজন সেদিন কলেজে রাহিকে শ্যুট করতে গিয়ে রবিকে শ্যুট করেছে, আরেকজন সেদিন বৃদ্ধাশ্রমে আপুকে শ্যুট করতে চেয়েছে। রবি দুজনকে বলল, তোরা আগে রাশেদকে কি তথ্য দিয়েছিস তা আমি জানতে চাই না। এখন আমি যা জানতে চাই তার সঠিক উত্তরটাই দিবি। বল, তোদের কার নাম কি? একজন বলল রায়েস, অপরজন বলল শান। যে আপুকে শ্যুট করতে চেয়েছে সে রায়েস, আর রাহিকে যে শ্যুট করতে চেয়েছে সে শান। নাম জানার পর রবি শানকে বলল, কেন রাফিকে শ্যুট করতে চেয়েছিস? কে পাঠিয়েছে তোকে? কলেজ বেআইনি যা কাজ হয় সব এমপির কথা হয়। রাহি কথাগুলো কাকে যেন বলে দিয়েছে। এমপি জানার পরে রাহিকে মেরে ফেলতে পাঠিয়েছিল, তাই আমি রাহিকে শ্যুট করতে গিয়েছিলাম। রবি এবার রায়েসের দিকে তাকিয়ে একই প্রশ্ন করলে সেও বলে, বৃদ্ধাশ্রমটি এমপি দখল করতে চাইলে মেয়েটিকে আগে যেন জানাই। এরপরে এমপি সে জায়গা দখল করতে না পারলে মেয়েটিকে মেরে ফেলার কথা বলে আমাকে পাঠাই। আমি আমার কাজ করতে গিয়েছিলাম শুধু, কিন্তু জানতাম না এখানে আর কে কিংবা রাশেদ ভাই কানেক্ট থাকবে। যদি জানতাম তাহলে কখনো এই কাজ করার দুঃসাহস করতাম না। তাদের দুজনের কথা শুনে রবি নিজের মাস্ক খুললে রায়েস আর শান দুজন একসাথে বলে ওঠে, আপনি আর কে? রবি একটা মুচকি হাসি দিয়ে বলল, তোদের শেষ কোনো ইচ্ছে আছে? ভাই, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। যেটা পাবি না সেটা বলে কি লাভ? তার চেয়ে উপরে গিয়ে ভালো থাক। পিছু নেওয়ার আগে কার পিছু নিয়েছিস সেটা জানার দরকার ছিল। গুড বাই। রবি নিজের পিস্তল বের করে দুজনকে শ্যুট করে দিল। রাশেদকে রুমের বাইরে যেতে বললে সে চলে যায়। একটু পর রবি মাস্ক পরে সে রুম থেকে বেরিয়ে আসে। রাশেদকে বলে লাশ দুটি এমপির বাসার সামনে দিয়ে আসতে। কাজ শেষ করে রবি বাসায় চলে আসে। রাত তখন 11টা। নিজের সিক্রেট রুমে গিয়ে কম্পিউটার ওপেন করে দেখে একটা ছবি আসছে অহনার। রবি ছবিটা ওপেন করলে দেখে মাস্ক পরে আছে অহনা, হাতে ছোট্ট একটা তীর। মুখে মাস্ক থাকায় মুখটা দেখা যাচ্ছে না। রবি বুঝতে পারে মেয়েটি যেহেতু আর্কের সাথে পাঙ্গা নিয়েছে, সহজে সামনে আসবে না। অনেকে হয়তো ভাবছেন ক্যামেরা ছাড়া ছবি তোলে কিভাবে। ব্যাপারটা হলো অহনার কম্পিউটারের সামনে ক্যামেরা আছে, আর যেহেতু সে আর্কের সাথে খেলতে চায় তাই কোনো ক্লোন দিয়ে কি পারে। রবি ছবি থেকে তেমন কিছু পেল না। রাতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে খবর এলো এমপির বাসার সামনে দুইটা লাশ পাওয়া গেছে। দুইজনই এমপির কাছের লোক ছিল, আর যে লোকগুলো মেরেছে সে স্বয়ং আরকে। খবরটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। রবি এখন এমপির সব কুকীর্তির কথা জানে, তাই দেরি না করে এই আবর্জনা পুড়িয়ে ফেলতে চায়। সকালে কলেজে গেলে রাহি আর মাহমুদ আগে থেকে একসাথে বসে গল্প করছে। রবি সেখানে গিয়ে বসে তাদের সাথে কথা বলছে। হঠাৎ রবির কি যেন একটা মনে পড়ল। পকেট থেকে ফোন বের করে অহনার পাওয়া ছবিটি আরও একবার ভালো করে দেখল। রবি এবার লক্ষ্য করলো দেয়ালে একটা ছবি লাগানো আছে। রবি ছবিটি বড় করলে দেখে দেয়ালের ছবিটি নাহিমার। মানে কলেজের এই বদমেজাজি নাহিমা এসবের পেছনে। রবি একটা মুচকি হাসি দিয়ে মাহমুদকে জিজ্ঞেস করে, নাহিমা কোথায় রে? একটু আগে দেখলাম ক্লাসের দিকে যাচ্ছে। কেন বলতো? চল ক্লাসে যাই। মাহমুদ রাহি দুজনই অবাক। রবি ক্লাসের দিকে যাচ্ছে, তাই বাকিরাও বসে না থেকে ক্লাসে চলে গেল। রবি গিয়ে নাহিমার পেছনে বসে রবি নাহিমার দিকে বারবার তাকাচ্ছে। নাহিমার হাতের সে তিলটা দেখার চেষ্টা করছে। কিছু সময় পর সফলও হয়। রবি এবার নিশ্চিত হয়ে যায় নাহিমাই হলো অহনা। হঠাৎ রবির ফোন বেজে উঠল। রবি ফোন বের করে দেখে রাশেদ ফোন দিচ্ছে। রবি ক্লাসেই ফোনটা ধরতে ওপাশ থেকে রাশেদ বলে ওঠে, একটা খারাপ নিউজ আছে। কি নিউজ? আজকে রাতে এমপি লোকেরা বৃদ্ধাশ্রমের উপর হামলা করবে, সেখানে এমপি নিজে উপস্থিত থাকবে। এখন আমাদের কি করতে হবে বলো? নতুন অস্ত্রগুলো দিয়ে সবাইকে রেডি করে রাখ, আমি সেখানে উপস্থিত থাকব। রবি ফোনটা রেখে দিল। রাতে রবি গিয়ে বৃদ্ধাশ্রমে উপস্থিত হয়। রাত 9টার দিকে এমপির লোকেরা আসে। একটু পর এমপি গাড়ি থেকে নেমে বৃদ্ধাশ্রমের সবাইকে ডেকে বলে, তোদের বলেছিলাম এই জায়গা ছাড়তে, তোরা তা না করে
উল্টো কোন একটা মেয়েকে নিয়ে আমাকে হুমকি দিলি। আজ দেখবো কিভাবে ওই মেয়ে তোদের বাঁচায়। আর কে যেন অমন, ওহো আর কে, সে এখানে কিভাবে তোদের বাঁচাতে আসে। রবি তাদের সামনে আসলো একদম সাধারণভাবে, না কোনো আর্কের পোশাক পরেছে, না সাথে কোনো গাড়ি বা লোক আছে। একদম সাধারণভাবে এমপির সামনে দাঁড়ালো। এমপি আর রবির মাঝে কথা কাটাকাটি হলে একসময় এমপি রবির গায়ে হাত তুলতে চাইলে একটা বুলেট এসে এমপির হাত ফুটো করে দেয়। একটু ইশারা দিতে চারপাশ থেকে ফায়ারিং শুরু হয়। এমপি আর রবি ছাড়া বাকি সব লোক সেখানে মরে পড়ে থাকে। রবি হাসতে হাসতে এমপির সামনে গিয়ে নিজের কোমর থেকে পিস্তল বের করে এমপির মাথায় ধরে। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারিনি। এখন তো চিনতে পেরেছিস তোর সামনে কে দাঁড়িয়ে আছে? জি ভাই, আর কে? শেষ ইচ্ছা থাকলে বল, তোর সব বেআইনি হিসাবের ডায়েরি এখানেই শেষ হবে। ভাই, আমাকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে আমার। ভালো থাকিস উপরে। রবি এমপিকে শুট করে দিল। পুরো জায়গায় রক্তের বন্যা বয়ে গেল। সারা দেশে একটা নিউজ এবার একজন দুজন নয়, পুরো 30 জন লোক আর্কের হাতে খুন। রবি বাসায় এসে পৈশাচিক হাসি দিয়ে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠে যথারীতি কলেজে যায়। কিছু সময় পর কতগুলো পুলিশের গাড়ি কলেজে আসে। রবি বুঝতে পারে নিশ্চয়ই কেউ জেনে গেছে তার ব্যাপারে। রবি মুচকি হাসি দিয়ে ফোনটা বের করে রাশেদকে মেসেজ করে। একটু পর পুলিশ এসে রবির সামনে দাঁড়ালে রাহি আর মাহমুদ ভয়ে কাঁপতে শুরু করে। পুলিশ অফিসার রবিকে বলে, এই ছেলে এদিকে আসো। রবি গিয়ে পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে বলে, জি স্যার বলুন। তোমাকে গ্রেফতার করা হলো। কেন স্যার, আমি কি করেছি? কাল আরকে যেখানে ছিল তোমাকে যেখানে দেখা গেছে। আমাকে সেখানে দেখা গেছে, তো এখানে আমার কি দোষ? তোমার থেকে কিছু তথ্য জানার আছে। কিছু জানতে হলে কাউকে গ্রেফতার করা হয় না অফিসার। এত বেশি গুলি করছে কেন মুখে? হ্যাঁ, কথাটা বলতে বলতে রবির কলার ধরে বসালো পুলিশ অফিসার। রবি মুচকি হাসি দিয়ে অফিসারের সাথে কয়েক পা বাড়িয়ে যখনই পুলিশের গাড়িতে উঠতে যাবে 4টা সেনাবাহিনীর গাড়ি ঢুকলো কলেজে। পুলিশ অফিসার সহ কলেজের সবাই বেশ অবাক। সেনাবাহিনীর গাড়ি থেকে সবাই নেমে রবির আর বাকি পুলিশকে ঘিরে দাঁড়ালো। সৈনিকদের সাথে ছিল একজন কর্নেল। তিনি এসে রবিকে সালাম দিতেই পুলিশ অফিসারের হাত কাঁপতে শুরু করলো। রবি কিছু না বলে দাঁড়িয়ে সবার অবস্থা দেখছে। রবি খেয়াল করে ইতিমধ্যে রাশেদ সহ বাকি লোকেরাও চলে এসেছে। রাশেদ কর্নেলের সামনে এসে দাঁড়ালে কর্নেল কাঁপা কাঁপা গলায় বলে, ভাই আপনি এখানে? আপনি ডাকলে তো আমি নিজেই চলে আসতাম। আমি দেখতে এলাম এই অফিসারের কত বড় সাহস, আমার বন্ধুকে গ্রেপ্তার করতে আসছে। তার কলিজাটা আমার লাগবে, তাই নিতে এলাম। রাশেদের এমন ভয়ঙ্কর কথা শুনে পুলিশ অফিসারের প্যান্ট ইতিমধ্যে নষ্ট হয়ে গেল। পুলিশ অফিসার কাঁপতে কাঁপতে রাশেদের পা ধরে ফেললো, কাঁদো কাঁদো গলায় বলছে, ভাই আমার ভুল হয়ে গেছে। এমপি ছেলে জিসান আমাকে এই তথ্য দিয়েছে, তাই রবিকে গ্রেফতার করতে এলাম। এখানে আপনি সংযুক্ত আছেন জানলে আমি কখনো আসতাম না। তোর এত বকবকানি শোনার সময় আমার নেই। কথাটা বলতে বলতে রাশেদ পিস্তল বের করে শুট করতে যাবে, তখনই রবি না করলো। চারপাশে সবাই তাকিয়ে আছে। রবি সবাইকে বলল যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে কলেজ থেকে যেতে আর এমপির ছেলেকে গ্রেফতার করতে। সবাই চলে গেল। কলেজের সবাই তাকিয়ে আছে রবির দিকে। রাশেদ যাওয়ার সময় রবির কানে কানে বলল, ভাবি কিন্তু দেখতে ভালো, প্রপোজটা করেই দেই। রবি মুস্কি হেসে রাশেদকে বলল, যা তুই এখান থেকে। রবি আর্কের বাইরেও তার একটা পরিচয় আছে, আর সেটা হলো সিক্রেট এজেন্ট। তাই সেনাবাহিনীর কর্নেল রবিকে এসে সালাম দিয়েছে। রবি একজন সৈনিক ছিল, ধীরে ধীরে পদোন্নতি হয়। তারপর একটা মিশনে ডাক পেল। ভালো নেতৃত্ব দিতে পেরে সিক্রেট এজেন্সি তার সাথে কথা বলে। তার ব্যাপারে সব তথ্য নিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় কিছু মাফিয়াকে শেষ করতে। সব মিশন সফলভাবে শেষ করতে পারায় তাকে সিক্রেট এজেন্টের বড় একটি পদে নিযুক্ত করে। এভাবে সে হয়ে ওঠে ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর। নাম হয় আরকে। অহনা মানে নাহিমা তাকিয়ে আছে রবির দিকে, বাকিরা তো তাকিয়ে আছেই। রবির চোখ তো কেবল অহনাকে খুঁজছে।
অহনাকে দেখে তার কাছে গিয়ে বলল, কি মিস অহনা, এত কি ভাবছেন? তুমি এই নাম কিভাবে জানলে? পরে একদিন বলবো, এখন আসি, কাজ আছে। কোথায় যাবে এখন? বহুদূর যেতে হবে। ফিরবে কখন? জানি না, হয়তো বা ফিরবো না। কেনই বা ফিরবো? তুমি কি কিছুই বোঝো না? আমি কি বুঝবো আবার? আর পারি না। তোমাকে যে আমি ভালোবাসি সেটা কি বোঝো না, নাকি বুঝতে চাও না? কোনটা বলো? এভাবে না বলে প্রপোজ করলেই পারেন। কাল সকাল 9টায় আমি নীল শাড়ি পরে আসবো, আপনি নীল পাঞ্জাবি পরে আসবেন অবশ্যই। তাহলে এখন আসি। রবি অহনার সাথে কথা শেষ করে রাহি আর মাহমুদের কাছে যায়। তারা বেশ অবাক হয়ে আছে, ভাবতেই পারছে না রাশেদের মতো একজন মাফিয়ার বন্ধু রবি সবাইকে বুঝিয়ে চলে এলো বাসায়। আপুকে কলেজের ঘটে যাওয়া সব ঘটনা বলল। আপু তো রবিকে শিখিয়ে দিল কিভাবে প্রপোজ করবে অহনাকে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নাস্তা করে নিল, বাইক নিয়ে বের হলো কলেজের দিকে। মিনিট 5 পর রবি কলেজে চলে গেল। চারপাশে তাকিয়ে দেখে অনেকে আছে কিন্তু অহনা নেই। ছোট একটা মেয়ে ফুল নিয়ে আসলো। রবি মেয়েটির থেকে কিছু গোলাপ নিল অহনাকে প্রপোজ করবে বলে। একটু পর কার নিয়ে অহনা আসে, ঠিক যেমন বলেছিল নীল শাড়ি পরে আসছে। রবি 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে অহনা মানে নাহিমার দিকে, হাতে গোলাপ, কোমরে পিস্তল, ঠোঁটে রবির পৈশাসিক হাসি। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।